আমার নাম আলিফ আহমেদ। আমি ভারতবর্ষের এদিকে ওদিকে ঘুরে বেড়াই। আমার কোনো বাড়ি ঘর নেই। ছোট বয়স থেকেই আমার উপর আল্লাহ তাআলার অনেক রহমত ও সুনজর বিদ্যমান ছিল। আল্লাহ আমাকে একটি ধনী এবং খানদানি পরিবারের সন্তান হিসেবে এই পৃথিবীতে পাঠিয়েছিলেন। শুধু ধনী নয়, আল্লাহ আমাকে অনেক সুদর্শনও বানিয়েছিলেন। অমায়িক বাবা মা, ভাই বোন, ভালো চেহারা, ভালো ভাগ্য, টাকা, সম্মান। আল্লাহ যেন এই সব কিছু আমাকে দিয়ে পরিপূর্ণ করে রেখেছিলেন। ভাই, আমি কিন্তু নিজের প্রশংসা করার জন্য একেবারে এসব বলছি না, বরং আমি আমার জীবনের সত্যিটাই তুলে ধরছি। এসব কিছুর সাথে সাথে আল্লাহ আমাকে খুব বুদ্ধিমানও বানিয়েছিলেন। আমাদের পরিবারের অঢেল ধন সম্পদ থাকার পরও আমার ভেতরে একটা তাড়না ছিল যেন এই সম্পদ আমি কিভাবে দ্বিগুণ বা তিনগুণ করতে পারি। এই কারণেই আমি মাত্র 15 বছর বয়সে ব্যবসায় জড়িয়ে পড়েছিলাম। আমার আজও মনে পড়ে, সেটি ছিল 1996 সাল। মাত্র 15 বছর বয়সেই আমি একটি বড় জুয়েলারি প্রতিষ্ঠান স্থাপন করেছিলাম। এখন নিশ্চয়ই আপনারা ভাবছেন, এত ছোট একটা ছেলে কিভাবে একটি জুয়েলারির ব্যবসা করতে পারে, বা এত টাকাই বা সে কোত্থেকে পেল। ওই যে বলেছিলাম, আমার পরিবারের আর্থিক অবস্থা খুবই ভালো ছিল। আর 15 বছরের বাচ্চারা যখন তাদের বাবা মার কাছে আবদার করত, আমি তখন আমার আব্বুর সাথে ব্যবসা নিয়ে আলোচনা করতাম, নানান যুক্তি তর্ক উপস্থাপন করতাম। আমার আব্বু বলতেন আমি নাকি আমার বয়সের থেকেও 5 বছর এগিয়ে ছিলাম। আমার এখনো মনে আছে যে আমি এই কাজটা মাত্র 5 লাখ টাকায় শুরু করেছিলাম, যার মেইন ইনভেস্টর ও ফান্ডিং করেছিলেন আমার বাবাই। আমার বড় ভাই মনির আমাকে বলতেন, আমাদের তো অনেক আছে ভাই, তুমি পারিবারিক ব্যবসায় বসো, এভাবে তোমার আলাদা কাজ করে কি দরকার। কিন্তু আমি তো আমার ভাইয়ের কথা শোনার লোক ছিলাম না, এবং পারিবারিক ব্যবসায় বসার মতো মানসিকতা আমার ছিল না। অবশেষে আমার জেদের সামনে উনিও হার মানলেন। আমি যেই কাজ 5 লাখ টাকা দিয়ে শুরু করেছিলাম, সেই কাজই এত উন্নতির দিকে যাচ্ছিল যে মাত্র 3 বছরের মধ্যে 5 লাখ টাকা 50 লাখ টাকায় পৌঁছে গিয়েছিল। আমি আমার বাবার থেকে নেওয়া টাকাটাও ব্যবসায়ের রীতি অনুযায়ী ইন্টারেস্ট সহ ফেরত দিতে সক্ষম হই। তখন বাসায় সবাই আমার প্রশংসায় পঞ্চমুখ। ওনারা বলতেন, দেখো কেমন স্মার্ট আমাদের ছেলে, ব্যবসায় কতটা দক্ষ। আসলেই ভাই, 50 লাখ তখনকার সময় অনেক বিশাল অঙ্ক ছিল। আমার পা যেন তখন আর মাটিতে ছিলই না। আমি যেন আসমানে নতুন এক উড়ান উঠতে যাচ্ছিলাম। জীবনে প্রথম ব্যবসা, তাও আবার এত ছোট বয়সে, এবং আল্লাহ আমাকে এতটাই তৌফিক দিয়েছিলেন যে আমি আরো উৎসাহী হয়ে উঠলাম, এবং আমি ভাবলাম এই কাজটাকে আরো বড় করতে হবে। তাই আমি বিদেশ থেকে প্রচুর দামি পাথর আমদানি করতে শুরু করলাম। আল্লাহ সেখানেও আমাকে অনেক সাহায্য করেছেন এবং আমাকে সঠিক পথ প্রদর্শন করেছেন, আলহামদুলিল্লাহ। আর এরপর মাত্র 4 বছরের মধ্যে আমি প্রায় 7 কোটি টাকার মালিক বনে গিয়েছিলাম। আমি যেই সময়ের কথা বলছি, সেই সময়ে দেশে কোটিপতির সংখ্যা খুব একটা ছিল না, এমনকি লাখপতি হওয়াও একটা বিশাল ব্যাপার ছিল। কিন্তু সেই সময় আমি মাত্র 22 বছর বয়সে তা অর্জন করেছিলাম আল্লাহর রহমত ও আমার পরিশ্রমের মাধ্যমে। আমার জীবনযাপন ছিল খুবই হাইফাই। নতুন গাড়ি নিয়ে যেখানে ইচ্ছা যেতাম, বিত্তবান মানুষদের সাথে ওঠা বসা করতাম। আমার মনে হতো আমি জন্ম নিয়েছি খানদানি একটি পরিবারে, আর আমার পরিবার ভারতের সবচেয়ে ধনী পরিবারগুলোর মধ্যে অবস্থান করবে। আমার বাড়িতেও মা বাবা আর ভাইরা আমার প্রশংসা করতেন। তারা বলতেন, সত্যি তুমি তোমার পরিশ্রম আর বুদ্ধিমত্তা দিয়ে এত ছোট বয়সে কি অসাধারণ কিছু করেছ। সে যাই হোক, আল্লাহর অনেক রহমত, অঢেল ধন সম্পদ থাকার পরেও আমি কখনোই অহংকারী ছিলাম না, আর আমার আশেপাশের মানুষরাও আমার এই সাদাসিধে স্বভাব দেখে মুগ্ধ হতো। এবার আসি সেই অধ্যায়ে যেখানে আমার জীবনে পতনের মূল সূত্রপাত হয়েছিল। আমার সকল ভাই ও বোনদের বিয়ে শাদী ধুমধাম করেই হয়ে গেছে তখন। আমি একমাত্র অবিবাহিত ব্যক্তি যে কিনা তখন একাই থাকতাম। যেহেতু সব ভাই বোনদের বিয়ে হয়ে গিয়েছিল, সেহেতু আমার বিয়ে নিয়েও আমার আব্বু আম্মু ভাবনা শুরু করে দিলেন। পরিবারের সকল সন্তানদের বিবাহ ইতোমধ্যে সম্পন্ন হবার ফলে আমার উপর বিয়ের চাপটা অনেক বেড়ে গিয়েছিল। আমার মা জিজ্ঞেস করতেন, যদি তোমার কাউকে পছন্দ হয় তাহলে বলো। যদিও বিষয়টা একটু লজ্জার ছিল, তবু আমি আম্মুকে বলতাম, যেখানে আপনার ভালো লাগবে সেখানেই আমার বিয়ে ঠিক করে দিবেন। অবশেষে অনেক খোঁজার পর
আম্মু আমার জন্য একটা সম্পর্ক পেয়ে গেলেন। যে পরিবারের মেয়ে আমার আম্মু আমার জন্য দেখেছিলেন, সেই পরিবারটি খুব বেশি ধনী ছিল না, কিন্তু তারা আচার ব্যবহারে শালীনতায় অনেক সমৃদ্ধ ছিল, যা আম্মুর নজর কেড়েছিল। পরিবারটি খুব বেশি ধনী ছিল না বললে আসলে ভুলই হবে। আসলে তাদের সত্যি বলতে তেমন কিছু ছিল না, বরং ওনারা খুব অভাবেই দিন কাটাচ্ছিলেন। হয়তো আম্মু এই কারণেই তাদের পছন্দ করেছিলেন। আমার আশেপাশের মানুষ, পাড়া প্রতিবেশী, এমনকি আমার দাদা দাদিও আমার আম্মুকে বলতে লাগলেন, সম্পর্ক অবশ্যই নিজের মতো পরিবারের সাথে করতে হয়, এভাবে এরকম একটা পরিবারে কেন যাচ্ছ তুমি? কিন্তু আম্মুর কথা, আমাদের কাছে শালীনতা ও আচার আচরণ বেশি গুরুত্বপূর্ণ। টাকা পয়সা তো আমাদের দরকার নেই, আল্লাহর দয়া অনেক আছে, আলহামদুলিল্লাহ। আম্মুর কথা মতো আমার বিয়ের দিন চলে এলো। আমার কাছে সেই সময়ে সবচেয়ে দামি গাড়িগুলো ছিল, কারণ ছোট থেকেই বড় বড় গাড়ির প্রতি আমার প্রচন্ড ঝোঁক ছিল। যখন আমি 6টা গাড়ি নিয়ে সেখানে পৌঁছালাম, তখন লোকজন আমার গাড়িগুলো দেখে অবাক হয়ে গিয়েছিল। বিয়ের অনুষ্ঠানে থাকা প্রতিটি মানুষ ওই মেয়েটির ভাগ্য নিয়ে মন্তব্য করছিলেন যে মেয়েটা আমার মতো একজন ধনী স্বামী পেতে চলেছে। তবে আমি নিজেও অনুভব করেছিলাম যে আম্মুকে আমার জন্য অন্তত আরেকটু ভালো জায়গায় সম্পর্ক করা উচিত ছিল। কিন্তু সে সময়টা এমনই ছিল যে বাচ্চারা খুব একটা কথা বলতো না, বিশেষ করে বিয়ের ব্যাপারে, আর মা বাবার প্রতিটি নির্দেশ মাথা নত করে শুনত। এতক্ষণ আমি নিজের ও নিজের পরিবারের যে বর্ণনাগুলো দিলাম, সেগুলো শুনে হয়তো আপনারা অনেকেই বিরক্ত হচ্ছেন, কিন্তু আমি সত্যি বলছি, পরবর্তী অধ্যায় শোনার জন্য এসব বলা সত্যিই জরুরি। তবুও আমি এত কিছু বলার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার বিয়েটা হয়ে গেল সেদিন, কিন্তু বিয়ের পর বুঝলাম যাদেরকে আমার মা খুব ভালো মনের মানুষ বলে মনে করেছিলেন, আসলে তারা মোটেও তেমন ভালো মানুষ ছিলেন না, বরং ওনারা ছিলেন এক জাদুকরীর পরিবার। আপনারা নিশ্চয়ই ভাবছেন ওনারা যে জাদুকরীর পরিবার সেটা আমি কিভাবে জানলাম। আসলে ঘটনা হলো যে বিয়ে পড়ানোর পর আমি আমার স্ত্রীকে আমার হাতে পড়া রিস্টওয়াচ দিয়ে বললাম, এই ঘড়িটা তোমার ব্যাগে রেখে দাও, আমি বাড়ি গিয়ে নেব। এরপর থেকে সেদিন সেই ঘড়িটি আমার স্ত্রীর কাছেই ছিল। যখন আমরা বাড়িতে ফিরলাম, তখন আমার স্ত্রী কাপড় বদলাতে ওয়াশরুমে গেল। আমি তার ব্যাগ খুলে ঘড়িটা বের করতে চাইলাম। যখন আমি তার ব্যাগ খুললাম, তখন সেখানে কিছু অদ্ভুত ধরনের তাবিজ পেলাম। তাবিজগুলোর সাথে আরো ছিল 4-5টা কাগজ, যেগুলোর উপর আমার নাম লেখা ছিল, আর বাকি 4টি কোণে লেখা ছিল কাবু। বিশ্বাস করো ভাই, তখন পর্যন্ত আমি কোনো জিন বা জাদুর সঙ্গে পরিচিত ছিলাম না, আর এসব সম্পর্কে কিছুই জানতাম না। আমার কেন, আমার পরিবারের কারো জীবনে তখন পর্যন্ত জিন বা জাদুর সাথে কোনো সম্পর্ক ছিল না। যাই হোক, বিয়ের পর আমি বুঝতে পারলাম আমার শ্বশুর বাড়ির লোকজন কতটা লোভী। বিয়ের কিছুদিন পর পর আমার শাশুড়ি আমার দোকানে আসতো এবং কোনো না কোনোভাবে একটি ভারী গহনার সেট নিয়ে চলে যেত। উনি গহনা নিয়ে চলে যাবার আগে বলতেন যে আমি কিছুদিনের মধ্যে টাকা দিয়ে দেব, কিন্তু ভাই সেই টাকা আর কোনোদিনই আসতো না। প্রথম দিকে আমি কিছু বলিনি, কিন্তু যখন ধীরে ধীরে এই ঘটনাগুলো বাড়তে শুরু করলো, আমি একদিন আমার স্ত্রীর কাছে গিয়ে স্বাভাবিকভাবেই বললাম যে, শোনো, তোমার মাকে একটু বুঝিয়ে বলো, এগুলো কি ঠিক? এটা তো আমার ব্যবসা, তাই না? এভাবে যদি চলতে থাকে তাহলে তো আস্তে আস্তে আমাদের বড় ধরনের ক্ষতি হয়ে যাবে। উনি প্রায় 4-5 দিন পর পর এসে দামি দামি গহনার সেট নিয়ে চলে যান, আর টাকা পয়সা দেবেন বলেও দেন না। তুমি ওনাকে একটু বিষয়টা বুঝিয়ে বলো। আমার কথা শুনে আমার স্ত্রী আমার উপরেই চড়াও হতে লাগলো। বলল যে যদি আমার মা 2-3টি সেট নিয়েও নেয়, তাহলে এতে আপনার সম্পদে কি সমস্যা হয়ে যাবে? কমে যাবে আপনার? নেহায়েতি ছোট লোকের পরিচয় দিলেন আপনি। আমি আমার স্ত্রীর আচরণ দেখে হতবাক হয়ে গেলাম। আমি ওকে বললাম যে এটা ধন দৌলতের ব্যাপার না, এটা আসলে মান সম্মানের বিষয়। এটা কি ধরনের কথা যে দোকানে এসে নিজের ইচ্ছা মতো জিনিস নিয়ে যাও, বিনা পয়সায় নিয়ে চলে যাও? আমার বউ মাটিতে পা ঠকিয়ে ঘর থেকে বের হয়ে গেল। আমি জানতাম সে তার বাবার বাড়ি গেছে। সন্ধ্যার মধ্যে সে তার বাবার বাড়ি থেকে ফিরে এসে আমার মুখে সজোরে টাকা ছুঁড়ে মারল। আমি বললাম, লেহাজ করো, এটা কি ধরনের আচরণ? তোমার স্বামীকে সম্মান দিতে শেখো। তোমার কি এতটুকু তামিজও নেই? এরপর আমি টাকাগুলো নিয়ে দোকানে চলে গেলাম।
দোকানে আমার ম্যানেজার টাকাগুলো গুনে আমাকে জানালো যে আমার শাশুড়ি যত দামের গহনা নিয়ে গিয়েছেন এখানে তার অর্ধেক দামও নেই। আমি বাড়ি ফিরে আমার বউকে বললাম, তুমি যে টাকাটা আমার মুখে ছুঁড়ে মারলে, কিভাবে মারলে? এখানে তো অর্ধেক দামও নেই। তোমার মা তো আমার কাছ থেকে আরো বেশি টাকার জিনিস নিয়ে গেছে। সে আমার দিকে তাকিয়ে বিরক্তি নিয়ে বলল, আধা টাকা তো পেয়েছি, বাকিটাও নাকি সময় মতো পেয়ে যাব। আমার নাকি এত উত্তেজিত হওয়ার কিছু নেই। এই বলে ঘর থেকে বেরিয়ে যাওয়ার আগে সে বলল, আমরা তো ভিখারি নই যে তোমার টাকায় আমাদের চলতে হয়। আমার বইয়ের এরকম কথায় আমি খুব বিরক্ত হচ্ছিলাম, কারণ একে তো এভাবে জিনিস নিয়ে যাচ্ছে, টাকা দিচ্ছে না, তার উপর আবার বড় বড় কথা বলছে। যদি ওনারা সরাসরি আমার কাছে টাকা চাইতো বা গহনা চাইতো আমি অবশ্যই দিতে রাজি হতাম, কিন্তু যেভাবে আমার সাথে প্রতারণা হচ্ছে তাতে আমি খুবই সমস্যায় পড়ে গেছি। কিছুদিন পার হলো, আমার স্ত্রী তার বাবার বাড়ি থেকে ফিরে এলো। তার হাতে লাড্ডুর একটা ডিব্বা ছিল। লাড্ডুর ডিব্বা আমার দিকে এগিয়ে দিয়ে সে বলল, আম্মি তোমার জন্য পাঠিয়েছে, আমার ছোট বোনের বিয়ে ঠিক হয়ে গেছে। আমি তাকে বললাম, মাশাআল্লাহ, তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন, শুভেচ্ছা। এরপর তার আম্মুকেও আমার পক্ষ থেকে শুভেচ্ছা দিতে বললাম এবং জানিয়ে দিলাম যে আমি যদি সময় পাই তাহলে তাদের বাড়িতে যাব এবং আমার শাশুড়িকে নিজে অভিনন্দন জানিয়ে আসব। আমি ছোট থেকেই মিষ্টি খুবই পছন্দ করতাম। আমি আমার স্ত্রীর আনা সেই ডিব্বা খুললাম এবং লাড্ডু খেতে শুরু করলাম। লাড্ডু খাওয়ার পর আমার মনে হলো যেন আমার মাথা ঘুরতে শুরু করেছে। আমার মনে হলো আমি অজ্ঞান হয়ে যাচ্ছি, কিন্তু অজ্ঞান হওয়ার আগে যে দৃশ্যটা দেখলাম সেটি হলো আমি পড়ে যাচ্ছি আর আমার স্ত্রী আমার দিকে তাকিয়ে হাসছে। যখন আমার চোখ জোড়া খুলল আমি তখন হাসপাতালে। আমার কাছে আমার পরিবারও ছিল, আমার বউ ছিল, আমার শাশুড়িও দাঁড়িয়েছিলেন। আমি উঠে সবার প্রথমে আমার বউকেই জিজ্ঞেস করলাম, তুমি লাড্ডুতে কি মিশিয়েছিলে? একদম হঠাৎ করেই আমার বউ আর শাশুড়ি অস্থির হয়ে গেল। আমার শাশুড়ি বললেন, বাবা, আমরা তো কিছু মিশাইনি। আমি ওনার থেকে মুখ ফিরিয়ে নিয়ে আমার বড় ভাই মনিরকে বললাম, ওই লাড্ডু খাওয়ার পর আমার শরীর খারাপ হয়ে গেছে। আমার পরিবার অবাক হয়ে আমাকে জিজ্ঞেস করলো, কোন লাড্ডু? আমি বললাম, আমার বউ তার বোনের বিয়ের খবর জানানোর জন্য যে লাড্ডু নিয়ে এসেছিল সেই লাড্ডু। আমার কথা শুনে আমার বউ আর শাশুড়িকে অনেক বেশি চিন্তিত লাগছিল। আমার শাশুড়ি বলছিলেন, কি বলছো বাবা, আমরা তো খুশিতে লাড্ডু পাঠিয়েছিলাম, তো এতে কি কিছু মেশাতে হবে? তোমরা ডাক্তারের কাছে জিজ্ঞেস করো তাহলে আমরা লাড্ডুতে কিছু মিশিয়েছি কিনা, ওরাই বলবেন। আমার ভাই ডাক্তারের কাছে গেলেন। যখন তারা ডাক্তারের কাছে এই ব্যাপারে জিজ্ঞেস করলেন যে আমাকে বিষ বা অন্য কিছু দেয়া হয়েছে কিনা, ডাক্তার উত্তরে বললেন, না, এমন কিছু নয়, শুধু তার ব্লাড প্রেশারটা লো হয়ে গিয়েছিল, এই কারণে অজ্ঞান হয়ে গিয়েছেন। এখন ডাক্তারও এই ব্যাপারে নিশ্চিত করেছিলেন যে কোনো বিষ জাতীয় কিছু দেয়া হয়নি। ডাক্তার তো নিজের জায়গা থেকে সঠিক কথাই বলেছিলেন, কারণ বিষ নয়, বরং আমার উপরে জাদু করা হয়েছিল, যা মেডিকেল রিপোর্টে ধরা পড়া অসম্ভব। এরপর দিন দিন আমার শরীর খুবই ভারী হয়ে যেতে লাগলো। আমি দোকানেও প্রতিদিন যেতে পারতাম না। আমার দোকানের ম্যানেজার প্রতিদিন এসে বলতো, ভাইজান, আপনার শাশুড়ি এসেছিলেন, দুটো সেট নিয়ে গেছেন। ম্যানেজারের কথাগুলো আমি শুনতাম, কিন্তু আমি জানি না কেন কিছুই বলতে পারতাম না, একেবারে চুপ হয়ে যেতাম। না স্ত্রীকে কিছু জিজ্ঞেস করতাম, না ম্যানেজারকে কিছু বলতাম, শুধু এটুকুই বলতাম, নিয়ে গেছে যাক, পরে আসলে আবার দিয়ে দিও। আমার মনে আছে ওই ম্যানেজার আমার দিকে অদ্ভুত চোখে তাকিয়ে দেখতো আর মনে মনে বলতো, তোর মাথা ঠিক আছে তো ভাই, টাকা মনে হয় তোর কাছে ধরে। আমি প্রায়ই আমার শ্বশুর বাড়ি যেতাম, কিন্তু শ্বশুর বাড়িতে আমি কেন যেতাম সেটা আমি জানি না। মনে হচ্ছিল আমি যেন একটা রোবট হয়ে গেছি, শুধু ঘরে পড়ে থাকি আর ছাদের দিকে তাকিয়ে থাকি, আর সময় পেলেই শ্বশুর বাড়ি চলে যাই। সারাদিন সেখানেই থাকতে আমার ভালো লাগতো। আমার চেহারা আর জীবনযাত্রা দেখে আমার ভাইরাও চিন্তিত হয়ে পড়েছিলেন। মা আমাকে বুঝিয়ে সুঝিয়ে বলতেন, বাবা, তোমার কি হয়েছে, নিজেকে সামলাও, দেখো তো ফাটা কাপড় পরে ঘুরছো। আমি শুধু শুনতাম, কিন্তু আমি তাদের প্রশ্নের কোনো উত্তর দিতে পারছিলাম না। এভাবে জীবন চলে যাচ্ছিল, আর আমার বিয়েরও 2 বছর হয়ে গেছে। আল্লাহর রহমতে আমার টুইন বাচ্চা জন্ম নিয়েছে। আমি তাদের জন্য পাগল ছিলাম। নিজের যে কোনো কিছুর থেকে তাদের 2 বোনকে আমি সব থেকে বেশি ভালোবাসি। কিন্তু আমার স্ত্রী সন্তান প্রাপ্তিতে একদমই খুশি না। তার আচরণ দেখে মনে হতো সে বাচ্চা চায়নি কোনোদিন।
বাচ্চা হওয়ার পর সে প্রায় 2 মাস করে নিজের বাপের বাড়িতে চলে যেতে শুরু করে এবং বাচ্চাদের নিয়েই সেখানে যায়। সে জানতো আমি আমার বাচ্চাদের কতটা ভালোবাসি, তাদের ছাড়া আমি একদিনও থাকতে পারবো না। কিন্তু সে জেনেও আমাকে বিরক্ত করার জন্য মায়ের বাড়িতে বসে থাকত। যদিও আমার শাশুড়ির আমার দোকান থেকে গহনা কিনে নিয়ে যাওয়ার ব্যাপারটা এখনো চলছিল। একদিন আমি খবর পেলাম আমার দোকানের এক কারিগর দোকান থেকে 1 লাখ টাকার গহনা নিয়ে পালিয়ে গেছে। এই কারিগরটি সেই ছিল যে প্রতিদিন আমার ম্যানেজারকে হিসাব দিত। আমার দোকানের স্টাফদের আমি এমনভাবেই বলে রেখেছিলাম যে আমি না থাকলে পুরো দোকানটা তাদের হাতেই থাকতো। এটা আমার ব্যবসার জন্য খুবই খারাপ একটা সিদ্ধান্ত ছিল। আমার দোকানে না যাওয়ার কারণে কাজ স্লো হয়ে গিয়েছিল। তার উপর ছেলেগুলো সুযোগ পেল, নিজেদের ইচ্ছে মতো চলতে লাগলো। মাঝে মাঝে তো দোকান দুপুর পর্যন্ত বন্ধই থাকতো। এখন আবার ওই কর্মচারী চুরি করে পালিয়ে গেছে। চুরির পর আমার পরিবার আমাকে বুঝিয়ে বলল, আলিফ, তুই দোকানে যা, একটু সময় দে। তোর বিয়ে হয়ে গেছে, কিন্তু তুই কেন এমন হয়ে গেছিস বুঝতে পারছি না। তাদের কথায় আমি দোকানে যাওয়া আবার শুরু করলাম, কিন্তু 1-2 ঘন্টার বেশি বসে থাকতে পারছিলাম না। এত বেশি জটিলতা হচ্ছিল, নানা চিন্তা আসতে লাগলো মনে। কখনো মন খারাপের চিন্তা, কখনো কারিগরদের ধোঁকা দিয়ে, কখনো এদের নিয়ে, আর কখনো ওদের নিয়ে। আমার মনে হতো আমি দোকান থেকে উঠে পালিয়ে যাই। যখন শ্বশুর বাড়ি যেতাম তখন বাচ্চাদের সাথে দেখা করতে গেলে সেখানে স্ত্রীর আচরণ খুব খারাপ থাকতো আমার সাথে। আমি ডিপ্রেশনের শিকার হতে শুরু করেছিলাম। মনে হচ্ছিল আমার মধ্যে অনেক খারাপ দিক আছে, এই কারণেই মানুষ আমাকে আর পছন্দ করত না। আর ডিপ্রেশন দেখে আমার ভাই আমার বন্ধুদের আশ্রয় নিলেন। এমন খারাপ পরিস্থিতিতেও আমার স্বাভাবিক হবার একটু আশা ছিল, কারণ এখনো আমার পুরনো কিছু ভালো বন্ধু বান্ধব ছিল। একদিন এক ঘনিষ্ঠ বন্ধু আমাকে জোর করে বাড়ি থেকে টেনে নিয়ে গেল। সে আমাকে প্রথমে একটা পার্কে নিয়ে গেল। সেখানে আগে থেকেই আমার আরো কিছু পুরনো বন্ধুরা উপস্থিত ছিলেন। আমরা সবাই একে অপরের পাশে বসে পড়লাম। আমি তাদের সাথে বিয়ের পরে প্রথমবারের মতো দেখা করতে গিয়েছিলাম। তারা আমাকে জিজ্ঞেস করলো, তুই কোথায় চলে গিয়েছিলি রে ভাই? কিরে, তোর কি ভাবিকে বেশি পছন্দ হয়েছে যে বন্ধুদেরকেও ছেড়ে দিলি? আমি তাদের কোনো কথার উত্তর দিতে পারছিলাম না। যখন তারা আমার মৌনতা আর আমার চেহারার এমন অবস্থা দেখল, তখন তারা আমার জন্য চিন্তিত, উদ্গ্রীব হয়ে গেল এবং জিজ্ঞেস করতে লাগলো, তোর কি হয়েছে? তোর এই মলিন মুখ, পুরনো কাপড়, তোকে তো চেনাই যাচ্ছে না। আমি বিষয়টি এড়ানোর জন্য বললাম, দোস্ত, বিয়ের পর দায়িত্ব বেড়ে যায়, তারপর মানুষ নিজেকে সময় দিতে পারে কোথায়? এরপর আমি দেখলাম একদম হ্যান্ডসাম একটা ছেলে যে কোট প্যান্ট পরে এসেছে আমাদের সঙ্গে এসে বসে গেল। সে সবার সাথে মুসাফা করছে, আর সবাই তার সঙ্গে এমনভাবে কথা বলছে যেন তারা তাকে ভালো করেই চেনে। তাকে দেখে আমার পুরনো দিনের কথা মনে পড়ে গেল। একসময় আমিও এমন সুন্দর পোশাকে বাইরে বের হতাম। তারপর আমার বন্ধু সেই ছেলের সঙ্গে আমার পরিচয় করিয়ে দিল। আমার বন্ধু আমাকে দেখিয়ে বলল, এ হলো আলিফ, যাকে নিয়ে প্রায় কথা হয়। তারপর সেই ব্যক্তির দিকে তাকিয়ে বলল, এটা মিরাজ সাহেব, ভাই ভাই সুগার মিলের মালিক। ইনি এখন আমাদের গ্রুপেরই সদস্য আর আমাদের খুব ভালো বন্ধু। আমি ওনার দিকে তাকিয়ে সালাম দিলাম। উনিও বসে বসে হাসতে হাসতে আমাকে সালাম দিলেন। আমিও হাসি দিয়ে উত্তর দিলাম। আমরা পরের 2 ঘন্টা সেখানে বসে গল্প গুজব করতে থাকলাম। কিন্তু এই 2 ঘন্টায় আমি বারবার অনুভব করছিলাম যে মিরাজ সাহেব আমার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছেন। যেভাবে উনি আমাকে দেখছিলেন তাতে আমি বেশ অস্বস্তিতে পড়ে যাচ্ছিলাম। যখন আমার বন্ধুরা আড্ডা শেষ করে উঠে যেতে লাগলো, মিরাজ সাহেব আমাকে বললেন, আলিফ সাহেব, আমি আপনার সাথে একটু কথা বলতে চাই। আপনি কি একটু সময় করে প্লিজ আসবেন আমার সাথে? আমার বন্ধুরা বলল, ভাই, তুই তাহলে ওনার সাথে বস, আমরা যাই। আমার সকল বন্ধুরা ইতোমধ্যে চলে গিয়েছিল। তখন শুধু আমি বসেছিলাম আর আমার সঙ্গে মিরাজ সাহেব। এদিক সেদিকে কথা বলছিলেন তিনি। হঠাৎ তিনি বললেন, আলিফ সাহেব, আপনি জানেন আমি কিছু কবিরাজি আমলও জানি। আল্লাহ আমাকে প্রচুর সম্পদ দিয়েছেন, কিন্তু এই জ্ঞান অর্জনের উদ্দেশ্য ছিল শুধুই আমার শখ। আমি হাসতে হাসতে মাথা নেড়ে বললাম, আচ্ছা, যেমনটা সাধারণ মানুষ করে। আমার মনে হলো যদি তিনি সত্যিই কবিরাজি আমল জানতেন, তাও আমি তার কাছে কি চাইতাম, কারণ যেমন পূর্বে বলেছি, তখন পর্যন্ত আমি এই জাদু টোনা সম্পর্কে কিছুই জানতাম না। এরপর ওনার সবকিছু শোনার পর আমি বললাম, শুনুন ভাই, খুব ভালো লাগলো, কিন্তু এখন আমাকে অনুমতি দিন, বাড়ি যেতে হবে। তখন তিনি বললেন, না, আমি আপনাকে দরকারি কাজে থাকতে বলেছি,
এবং যে কথাগুলো আমি আপনার সম্পর্কে বলছি সেটা আমি আজ পর্যন্ত কাউকে বলিনি, কিন্তু আপনাকে বলার একটা উদ্দেশ্য আছে, কারণ আমি দেখতে পাচ্ছি যে আপনার জীবন খুবই দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে। আমি মিরাজ সাহেবকে বললাম, একটু পরিষ্কার করে বলেন আপনি কি বলতে চান, আমি আপনার কথাগুলো বুঝতে পারছি না। তারপর তিনি আমাকে বললেন, আপনার কি সেই লাড্ডুর কথা মনে আছে যেটা খাওয়ার পর আপনার মাথা ঘুরেছিল, তারপর আপনি হাসপাতাল অবধি গিয়েছিলেন? আমি তাকে বললাম, আপনি এই সম্পর্কে কিভাবে জানেন? উনি বললেন, আমি তো অনেক কিছু জানি, ওই তাবিজের কথাও জানি যেগুলো বিয়ের দিন আপনার বউয়ের পার্স থেকে পাওয়া গেছে, যেখানে আপনার নাম লেখা ছিল। তার কথা শুনে আমার মনে হচ্ছিল যেন বিদ্যুৎ চমকালো, আমি যেন একেবারে হতবাক। ঠিক আছে, লাড্ডুর ব্যাপারটা এমন হতে পারে যে আমার বন্ধুদের মাঝে কেউ হয়তো তাকে বলেছে, কিন্তু ওই ঘড়ির ব্যাপারটা তো আমি ছাড়া কেউ জানতো না। ওই রাতে যখন আমি পার্স খুলে ঘড়ি বের করতে গেলাম, তখন তার মধ্যে যে তাবিজ এবং কাগজগুলো ছিল, এটা শুধু আমার জানার কথা, আর কারো না। আমি তাকে জিজ্ঞেস করলাম, ওই তাবিজ আর কাগজগুলোতে আমার নাম লেখা ছিল। উনি বললেন, এগুলো সাধারণ কাগজ না, বরং এগুলো কালো জাদুর তাবিজ ছিল। আমি জিজ্ঞেস করলাম, আমার উপর কালো জাদু কে করবে, এবং এই কালো জাদু আসলে কি? উনি বললেন, এটা এক ধরনের নফসানি বিজ্ঞান, যেখানে কোনো জিনিসের শক্তি দিয়ে অন্যের উপর নিয়ন্ত্রণ করা হয়, তাকে ধ্বংস করা হয়, তার স্বাস্থ্যের ক্ষতি করা হয়। ওনার কথা শুনে আমি অবাক হয়ে গেলাম। তারপর আবার জিজ্ঞেস করলাম, আমার উপর কালো জাদু কে করবে? উনি বললেন, আপনার শুনতে কষ্ট হবে, কিন্তু আপনার বউও এখানে জড়িত আছে। আমি বললাম, মিরাজ সাহেব, আপনি এ কেমন কথা বলছেন? একজন বউ তার স্বামীর জীবন কেন নষ্ট করতে চাইবে? তিনি বললেন, তাদের উদ্দেশ্য একটাই, আপনাকে মেরে আপনার সম্পত্তি দখল করা, বা আপনার সম্পত্তি দখল করে আপনাকে রাস্তার ফকির বানিয়ে দেয়া। আর এই কাজটা তারা বিয়ের দিন থেকেই করছে। আমি বললাম, ঠিক আছে, আমি মানলাম, যদি সে জাদু করেও থাকে, তাহলে তার চিকিৎসা কি? মিরাজ সাহেব হাসলেন এবং বললেন, চিকিৎসা তো আছে, কিন্তু আমি জানি আপনি সেটা করবেন না। আমি বললাম, আমি চেষ্টা করব, বলুন কি করতে হবে। তখন তিনি বললেন, এখনই যান আর আপনার স্ত্রীকে তালাক দিয়ে আসুন। আপনার উপর যে জাদু করা হয়েছে তার একমাত্র সমাধান এটাই। এরপর কি করতে হবে সেটা আমি বলে দেব। তালাকের কথা শুনে আমার মাথায় বাজ পড়ল। আমি বললাম, আমি তাকে তালাক দিতে পারবো না ভাই, আমি কোনোভাবেই তালাক দিতে পারবো না। আর যদি তালাক দেই, তাহলে সে আমার বাচ্চাদের সাথে দেখা করতে দেবে না। মিরাজ সাহেব বললেন, আমি তো আগেই বলেছিলাম আপনি করবেন না, আর যেটা আমি আপনাকে জানাতে চেয়েছিলাম সেটা জানিয়ে দিলাম। এখন আপনি যান, আপনার যা ভালো মনে হয় তাই করুন। আল্লাহ আপনাকে নিরাপদে রাখুন, আমিন। এই বলে মিরাজ সাহেব সেখান থেকে চলে গেলেন। আমি অনেকক্ষণ ধরে চেয়ারে বসে তার কথাগুলো নিয়ে ভাবছিলাম, কিন্তু পরে মিরাজ সাহেবের কথাগুলো মাথা থেকে ঝেড়ে ফেললাম। মনে হলো সে হয়তো আমাকে ভুল বুঝিয়ে রেখেছে, কারণ আমি আমার বউকে চরম পর্যায়ে বিলিভ করতাম। এটা তখনের কথা যখন আমার স্ত্রী তার বাপের বাড়িতে থাকতে গেছে। প্রায় 4 মাস হয়ে গেছে, কিন্তু আমাকে তখন সে তার বাপের বাড়িতে গিয়ে আর বাচ্চাদের সাথে দেখা করতে দিল না। আমার ভিতর এমন একটা অবস্থা তৈরি হয়েছিল যে আমি না আমার স্ত্রীকে বলছিলাম তুমি এতদিন বাপের বাড়িতে কেন থাকো, না তার মাকে কিছু বলছিলাম যে আপনি এখনো কেন আমার দোকান থেকে ফ্রি সেট নিয়ে যাচ্ছেন। আমি খোলামেলা অনুমতি দিয়ে দিয়েছিলাম যে আমার শাশুড়ি যখন আসবে যা কিছু চাইবে দিয়ে দিতে। আপনারা ভাবতে পারেন যে প্রথম ঝগড়া আমার স্ত্রীর সাথে এই কারণেই হয়েছিল যে তার মা কেন ফ্রি সেট আমার দোকান থেকে নিয়ে যায়। এখন আমি নিজে অনুমতি দিচ্ছি, তাহলে এর মানে হলো আমি আসলে কারো প্রভাবের মধ্যে আছি। বুঝতে পারছেন? এক রাত্রে আমি স্বপ্ন দেখলাম যে একটা মেয়ের সাথে 4 মুখওয়ালা একটা বিশাল সাপ এসেছে আমার ঘরে। সাপ এত বড় যে যা দেখে আমি ভয় পেয়ে গেলাম। সে আস্তে আস্তে আমার দোকানে রাখা সব স্বর্ণালঙ্কারগুলো নিয়ে যাচ্ছিল। আমি চাইলেও কিছু করতে পারছিলাম না। যখন আমার চোখ খুলল, তখন আমি ঘেমে ভিজে একাকার। আমার হৃৎপিণ্ডের ধড়ক বেড়ে গিয়েছিল। যে মেয়েটাকে স্বপ্নে দেখে আমি খুবই চিন্তিত হয়ে পড়েছিলাম, সেদিনই সকালে 10টায় খবর পেলাম যে আমার দোকানে আগুন লেগেছে। আমি আর আমার ভাই সবাই দোকানে গিয়ে দেখলাম পুরো দোকান পুড়ে ছাই হয়ে গেছে। ভিতরের সব স্বর্ণ আর পাওয়া যাচ্ছে না। যেহেতু আগুন লাগলে স্বর্ণ নষ্ট হয় না, তাই এই স্বর্ণগুলো কোথায় গেল আমি কিছুই বুঝতে পারছিলাম না। স্বর্ণ চুরি করে দোকানে আগুন লাগানো হয়েছে তাহলে।
আর হ্যাঁ, এখানে আরেকটা কথা বলতে ভুলে গেছি। আমার শাশুড়ি তার বড় ছেলেকে আমার দোকানেই চাকরি দিয়েছিল, এমনকি আগুন লাগার দিন অবধি সে চাকরিতে ছিল। সে 1 সপ্তাহ আগেই দোকানে জয়েন করেছিল। তার মানে কি, কেবল 1 সপ্তাহ হয়েছে সে এসেছে এমন ঘটনা ঘটল? আমি দোকানের সব দায়িত্ব ওকে দিয়েছিলাম, কারণ সে আমার পরিচিত। আর সব থেকে বড় কথা, সে আমার আত্মীয়। কমপক্ষে কর্মচারীদের একটা লাইনে রাখা যাবে তার মাধ্যমে, এই ভেবেই আমি তাকে চাকরিটা দিয়েছিলাম, তার মায়ের কথা শুনে। কিন্তু সে যা করেছে সেটা কর্মচারীদেরও পেছনে ফেলে দিয়েছে। এরপর আমার ভাই মনির বলছেন, এই কাজে হয়তো তোমার বউয়ের ভাইয়ের হাত আছে, সব ওরই করা। কিন্তু আমি তাদের বলেছিলাম, ভাই, যা হওয়ার হয়ে গেছে, টাকা কি জিনিস, আবার কামাই করে নেব। আমার ভাই আমার মুখের দিকে তাকিয়ে বলেছিলেন, এটা কি বলছিস? তোর কি মাথায় সমস্যা হয়েছে? এত কিছু হয়ে গেল, এখনো নিজের শাশুড়ি পরিবারকে কিছু বলছিস না কেন? আমি বললাম যে, বলছি না। কোনো সমস্যা তোমাদের? এই ঘটনার কিছুদিন পর আমার স্ত্রী ফিরে এলো। আমি তো শুধু আমার বাচ্চাদের দেখে খুশি হয়ে গিয়েছিলাম, এবং তাদের দেখে আমার ব্যবসার এত বড় ক্ষতিটাও আমি ভুলে গিয়েছিলাম। আমার স্ত্রীর আচরণও আমার সাথে অনেক ভালো হয়ে গিয়েছিল। হঠাৎ করে সে আমাকে সান্ত্বনা দিচ্ছিল, বলছিল, পেরেশান হবেন না, এটা আল্লাহর তরফ থেকে একটা পরীক্ষা। পরের 1-1.5 মাস আমার খুব ভালো কেটেছে, বাচ্চাদের সাথে খেলতে খেলতে এবং স্ত্রীর এত ভালো আচরণের জন্য। তারপর আমার স্ত্রী আবার তার বাপের বাড়িতে চলে গেল। 2 দিন পর ফিরে এলো। তার হাতে একটা ক্ষীরের কাচের বোল ছিল। সে বলতে শুরু করলো, আপনি আপনার সমস্যার জন্য কোরআন খতম দিয়েছিলেন, আর এই ক্ষীর হাফিজদেরও খাওয়ানো হয়েছে, আর এটা পড়া ক্ষীর, তাই আমি ভাবলাম যে আপনার জন্য নিয়ে আসি। আমার বউয়ের কথা শুনে যখন আমি ক্ষীরটা খেলাম, তখন যেন আমার অন্যদিকে আর কোনো খেয়ালই ছিল না। আমি যেন আমার বউয়ের পোষা কুকুরের মতো প্রভুভক্ত হয়ে গিয়েছিলাম। যেমন যখন আমি ক্ষীরটা খাচ্ছিলাম, আমার স্ত্রী আমাকে বলছিলেন যে, আপনি আপনার সম্পত্তির অংশের দাবি করুন এবং আপনার ভাইদের বলুন যেন তারা আপনার অংশ দিয়ে দেন। আমার আম্মু আব্বু মৃত্যুবরণ করেছিলেন এবং আমার সব খরচ আমার ভাই বহন করছিলেন। এটা ঠিক যে তাদের দোকান বা এই বাড়িতে আমার অংশ ছিল, কিন্তু এত কিছুর উন্নতিতে সব কষ্ট তো আমার ভাইয়েরই। আমি তো জীবনে শুধু নিজের কাজই সামলেছি। আমার ভাই খুব ভালো মানুষ ছিলেন। তিনি আমার কষ্ট দেখে কখনোই বলেননি, তুমি কেন দোকানে আসো না, বরং উনি আমার সব খরচ নিজেই তদারকি করতেন এবং আমাকে সৎ পরামর্শও দিতেন। আমাদের পরিবারের জুতার ফ্যাক্টরি ছিল। আমরা পুরো ভারত জুড়ে আমাদের জুতা বিক্রি করতাম। শুধু দিল্লিতেই আমাদের 3-4টা দোকান ছিল। আমার ভাই সেখানেও বসতেন। আমি জীবনে কখনো ভাবতে পারিনি যে আমি আমার ভাইয়ের বিপক্ষে যাব বা তার সাথে এমন কোনো আচরণ করব যাতে করে সম্পর্ক নষ্ট হয়। কিন্তু জানি না ওই দিন কি হয়েছিল। ক্ষীর শেষ করে আমি কাপটা পাশে রেখে সোজা আমার বড় ভাইয়ের কাছে চলে গেলাম। আমি তাকে বললাম যে আমার নিজের অংশ চাই। আমার বড় ভাই জিজ্ঞেস করতে লাগলেন যে, কি এমন হলো, কি এমন দরকার পড়লো যে তুমি তোমার অংশ দাবি করছো? আমি বললাম, আমি আমার কাজ করতে চাচ্ছি, তার টাকাটা দরকার। তিনি বললেন, ভাই, তুমি আগে যে কাজ করছিলে সেটা তো মাঠে মারা গেছে। এখন তোমার কাজ করার কি দরকার, যখন বাড়িতে বসে টাকা পাচ্ছ? আমি যাই করছি সব তো তোমার আর আমারই, অংশ নিয়ে কি করবে? উনি এও বললেন যে যতটুকু লাভ হয় আমরা 2 ভাই মিলে ভাগ করে নেই, এবং আমাকে উনি সমান অংশই দেবেন, যা আসলে সত্যি। ভাইজানের কথা শুনে আমি কিছুটা চুপ হয়ে গিয়েছিলাম, কিন্তু এরপর যেটা আমি আমার ভাইকে বলেছিলাম সেটা ওনার জন্য খুবই অপমানজনক ছিল। আমি ওনাকে বললাম, আমি জানি উনি আমার সম্পত্তি নিজের নামে করে নিতে চাচ্ছেন। এই ব্যাপারে আমি ওনাকে আদালতে যাবার হুমকি দিলাম। আমার বড় ভাই হতভম্ব হয়ে আমার কথা শুনছিলেন। তিনি জানতেন এই অবস্থায় আমি আমার শ্বশুর বাড়ির পক্ষে ছিলাম। তিনি এও জানতেন যদি তিনি আমাকে সম্পত্তি দিয়ে দিতেন তাহলে আমি সেটা শ্বশুর বাড়ির ওপর লুটিয়ে দিতাম। এভাবে বিষয়টা প্রতিদিন চলতে লাগলো। আমি কখনো ঘরে ভাইয়ের সাথে লড়াই শুরু করে দিতাম, আবার কখনো দোকানে গিয়ে তাকে অপমান করতাম। আমার ভাই প্রতিদিনের ঝগড়াঝাটিতে বিরক্ত হয়ে গিয়েছিলেন। একদিন উনি আমাকে ডেকে জিজ্ঞেস করতে লাগলেন, বলো, কতটা ভাগ আছে তোমার? আমি সব হিসাব করে বললাম এবং হিসাবে আমার যা অংশ এসেছিল তার চেয়ে দ্বিগুণ সম্পদ দাবি করলাম। আমার ভাই এতটাই ভালো মানুষ ছিলেন যে উনি নিজের মালিকানার একটা দোকানও আমাকে দিয়ে দিলেন এবং বললেন, এরপর থেকে সামনে আসার চেষ্টা করো না, আমাদের জন্য তুমি মরে গেছো। আমি খুব খুশি হয়ে বাড়িতে ফিরলাম। আমার স্ত্রীকে সেই দোকানের কাগজ দেখালাম। সেও খুব খুশি হয়ে বলেছিল, এমনই হয় সিংহ, তুমি সিংহের মতো কাজ করেছো।
স্ত্রীর প্রশংসা শুনে আমি গর্বে ফুলে উঠেছিলাম, কিন্তু বাস্তবে আমি পুরোপুরি কৃতদাস হয়ে গিয়েছিলাম। সে যা বলছিল আমি তাই করছিলাম। একদিন সে জিনিসপত্র প্যাক করতে করতে বলল, চলো তাহলে আম্মুর বাড়িতে যাই, আমরা আমাদের সম্পত্তি নিয়ে এসেছি, এখন তার সাথে থাকতে পারবো না। এরপর আমি শ্বশুর বাড়িতে চলে গেলাম। সেখানে আমার এমন একটা ভিআইপি ট্রিটমেন্ট হচ্ছিল যেন আমি দেশের রাজা। কিন্তু আসলে এখন আমি তাদের দয়া দক্ষিণার ওপরে ছিলাম, কারণ জানি না তারা আমাকে কি খাওয়াচ্ছিল আর কতটা জাদুর প্রভাবের দিকে ঠেলে দিচ্ছিল। আমার অবস্থা এমন ছিল যে তারা উঠতে বললে আমি উঠতাম, তারা বসতে বললে আমি বসতাম, তারা দাঁড়াতে বললে আমি দাঁড়াতাম। একদিন আমার শাশুড়ি বলতে লাগলেন, বাবা, দোকান তোমার নামে আছে, এমন যদি হয় যে কাল তোমার ভাই আবার দোকানের দাবি করে এই দোকানটা আবার দখলে নেয়। আমি বললাম, জি আম্মি, তাহলে আপনি কি চান, আমাদের কি করা উচিত? তিনি বললেন, বাবা, এই মুহূর্তে তোমার জন্যই চিন্তা করছি, ভালো হবে যদি কিছু সময়ের জন্য এই দোকানটা আমার ছেলের নামে করে দাও। এতে আর সে দাবি করতে পারবে না, দখলও নিতে পারবে না, সহজ হয়ে যাবে ব্যাপারটা। আমি ওনার প্রস্তাব ফিরিয়ে দিতে পারলাম না। আমি তাদের একটা পোষা কুকুরের মতো বললাম, ঠিক আছে আম্মি, যেভাবে আপনি চান। এরপর আমি আমার দোকানটা আমার শ্যালকের নামে করে দিলাম। আমি জানি খুব রাগ হচ্ছে শুনে আপনাদের। আমার সাথে যা যা হয়েছে সেগুলো সবকিছু সীমা পার করে ফেলেছিলাম, ভাবলেই রাগ আসে। যেই দিন দোকানটা আমি আমার শ্যালকের নামে লিখে দিলাম, সেদিন থেকে আমার শ্বশুর বাড়ির মানুষের আচরণ পাল্টে গেল। 3 দিনের মধ্যে তারা আমাকে বাড়ি থেকে বের করে দিল। 1 সপ্তাহ পরে দোকানের নোটিশ এসে গেল। আমি রাস্তায় এসে পড়লাম। মিরাজ সাহেব যে কথা বলছিলেন সেটা সত্যি হয়ে গেল। পরের কিছুদিন আমি বন্ধুদের কাছে থাকলাম। ভাইকে আমার অবস্থার কথা জানানোর পর আমার সঙ্গে তিনি দেখা করেননি, কিন্তু আত্মীয়দের মাধ্যমে আমাকে সাহায্য করে গেছেন। পরের 10 বছরের মধ্যে আমার ভাইয়ের অবস্থাও খারাপ হয়ে গেল। ভাতিজারা তো মুখ দেখাতো না। ছোটবেলা থেকে আমার প্রতি তাদের মনে ঘৃণা জন্মে গিয়েছিল, সেটা বড় হয়েও যায়নি। আমার স্ত্রী আমাকে তার সন্তানদের সাথে দেখা করতে দেয়নি। আর আমার জীবন এই রকম, কখনো দরবারে গিয়ে খাই, সেখানেই রাতে ঘুমিয়ে পড়ি, কখনো কোনো হোটেলের বাইরের বেঞ্চে শুয়ে পড়ি। এক সময়ের রাজপুত্র, আজ ভিখারির মতো। কি একটা জীবন কাটাচ্ছি। প্রতিটা মুহূর্তে মরার জন্য দোয়া করি। জানি তোমরা ভাবছো আমি চাকরি করি না কেন। বিশ্বাস করো, আমাকে দিয়ে কিছু হবে না। যদি কিছু করতে চাইও, তাও কিছু হবে না। আমার বয়সও তেমন বেশি হয়নি, কিন্তু তবুও বেঁচে থাকতে ইচ্ছা করে না। আমার একটা বন্ধু আছে দরবারে, যে তোমাদের গল্পগুলো শোনে। একদিন তোমার জাদুর গল্প শুনে ভাবলাম তোমার বন্ধুর সাথে পরিচিত হই, আমার জীবন কাহিনীও শেয়ার করি তোমাদের সাথে, সবাইকে বলি আমার সাথে কি হয়েছিল। আমি তোমার বন্ধুর মাধ্যমে এই ঘটনাটি পাঠাচ্ছি। যারা এই ঘটনা শুনছেন তারা আমার মৃত্যুর জন্য দোয়া করবেন, কারণ আমি বাঁচতে চাই না। মাফ করো আমাকে। হয়তো তোমাদের শোয়ের বাকি সব ঘটনার মতো আমার ঘটনায় বিকৃত কোনো চেহারা নেই, কোনো রুকাইয়া নেই, কোনো জিনের ভয় নেই। আমি অনেকাংশেই যা অনুভব করেছি সেগুলো তোমাকে বলিনি, কারণ সেগুলো যদি বলি তবে রাত পার হয়ে যাবে, আর আমি তোমাদের শ্রোতাদের শুধু বিরক্তই করব। আমার ঘটনা যদি ভালো না লাগে তাহলে আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। আল্লাহ হাফিজ। এই বলে আলিফ ভাই তার ঘটনা শেষ করেন। প্রিয় লিসেনার্স, আজকের ঘটনা যদি আপনাদের একটুও ভালো লাগে তবে আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। যদি আপনাদের ভালো না লাগে তবে আমি ক্ষমা প্রার্থী। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভূত.com এর সাথেই থাকবেন। আমি সাবিত আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। এই বলে সাবিত তার ঘটনা শেষ করেছেন। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। আমরা প্রত্যেক বৃহস্পতিবারেই নতুন ঘটনা নিয়ে আসি এবং নতুন ঘটনার সঙ্গে আমাদের কিছু ঘটনা থাকে, যে ঘটনাগুলো আপনারা এর আগে হয়তো কখনো শুনেননি বা শুনেছেন আবার শুনতে চান, বা ঘটনাগুলো খুব বেশি রকমের জনপ্রিয়, বারবার শুনতে ইচ্ছে করে। আমরা এখন সেই ঘটনাগুলোতে যাব। আশা করছি বাকিটা সময় উপভোগ করবেন আপনারা। যেভাবে লেখা আছে আমি সেভাবেই শুরু করছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই ও প্রিয় শ্রোতা বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সকলেই সবসময় খুব ভালো আছেন ও সুস্থ আছেন। দীর্ঘ 2 মাসের লম্বা বিরতির পরে আমি মোহাম্মদ সাবিত আলম আবারও ফিরে এলাম আপনাদের মাঝে
এত লং ব্রেকের মাঝে অনেকেই আমার ঘটনা কেন পাচ্ছেন না জিজ্ঞেস করেছিলেন। আপনাদের এত ভালোবাসা পেয়ে আমি আসলেই কৃতজ্ঞ। এজন্য মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি ও আপনাদের সকলের সুস্থতা কামনা করে আমি আজকের ঘটনাটি শুরু করছি। আজকের ঘটনা আমি কারো কাছ থেকে কালেক্ট করিনি। কে কালেক্ট করেছেন সেটা জানতে হলে শুরু থেকে শেষ পর্যন্ত ঘটনাটি মনোযোগ দিয়ে শোনার অনুরোধ করছি। আমি যে ঘটনাটি আজ বলছি সেটি একটি মহিলা এবং একটি ছেলের জীবনের এক করুণ অধ্যায়। ঘটনাটি আমি যেভাবে শুনেছি ঠিক সেভাবেই আপনাদের জন্য লিখে উপস্থাপন করছি এবং অনিচ্ছাকৃত ভুল ত্রুটির জন্য রাসেল ভাই ও আপনাদের সকলের নিকট ক্ষমা প্রার্থনা করছি। বলছেন টনি ওফেলিয়া। মানুষ বলে মৃত্যুর পর বাকি হেভেন ও হেলের রাস্তা খুলে যায়। কি বলে হেভেন আর হেলের অস্তিত্ব শুধু মৃত্যুর পরেই হয়ে থাকে? কিছু মানুষের জন্য হেভেন ও হেল দুনিয়াতেও বিরাজমান। কি মনে হয় বিরাজমান নয়? যদি তাই না হয় তাহলে আমার স্ত্রীর সাথে কি ঘটেছিল জানতে চান? আমার স্ত্রী লিলি ওফেলিয়া, তার জীবন কাহিনী শুনুন তাহলে। আমাদের বিয়ের মোটামুটি কয়েক বছর পর আমার স্ত্রীর আচরণে আমি কিছু অদ্ভুত বিষয় লক্ষ্য করি। স্বাভাবিকভাবে লিলি রাত 10টার পর নিজের প্রেয়ার শেষ করে ঘুমিয়ে যেত, কিন্তু বেশ কিছুদিন যাবৎ সে ঠিকমতো প্রেয়ার করছিল না আর রাতে ঘুমোতেও যাচ্ছিল না। মধ্যরাতে বিছানায় আমি লিলির ফিসফিস আওয়াজ শুনতে পেতাম। কি যেন সব বলতো সে, এবং আমি সেগুলো কিছুই জানি না। একদিন কিছু অস্বাভাবিক আওয়াজ শুনে আমি আমার পাশে থাকা টেবিল ল্যাম্পের সুইচটা অন করে দেখি লিলি আমার দিকে তাকিয়ে আছে আর কাঁদছে। আমি এক লাফ দিয়ে উঠে বসি বিছানায়। লিলিকে আমি তার কান্নার কারণ জিজ্ঞেস করলে সে আমাকে বলে কিছুদিন ধরে তার সাথে কিছু অস্বাভাবিক বিষয় ঘটে চলেছে। আমি ঘটনাগুলি জানতে চাইলে সে এড়িয়ে যেতে চায়, কিন্তু আমি নাছোড়বান্দা, আমি তাকে জিজ্ঞেস করেই যাচ্ছিলাম। এমন সময় সে বিড়ালের মতো হিস হিস করতে থাকে ও এক পর্যায়ে তার ভয়ানক রকমের খিঁচুনি উঠে যায়। আমার ফ্যামিলিতে শুধুমাত্র আমি আর লিলি এই দুজন সদস্যই ছিলাম। অনেক কষ্টে একা একা লিলিকে স্বাভাবিক করে তোলার পর তাকে আমি জিজ্ঞেস করি আসলে কি সমস্যা হচ্ছে। আনমনাভাবে আমার স্ত্রী আমাকে জানায় যে অদ্ভুত সব স্বপ্ন দেখছে সে ইদানিং। লিলির এতটুকু কথা শোনার সাথে সাথেই আমার বাড়ির পাশে যেন কুকুরের ফোর্স এসে জোরে জোরে ডাকা শুরু করে দিল। হঠাৎ এতগুলো কুকুর আমার বাসার পাশে কোত্থেকে এলো? ওরা বোধহয় চাচ্ছিল না যে লিলি আমাকে সবকিছু খুলে বলুক। আমি জানালা খুলে কুকুরগুলোকে তাড়াতে যাব, এমন সময় জানালা খুলে দেখি বাইরে একটা কুকুরও নেই। আমার বাসার জানালার পাশে একটা ছোট্ট কবরস্থান ছিল। আমি দেখলাম একটা বিশাল আকৃতির কুকুর একটা কবরের পাশে দাঁড়িয়ে আছে। তার চোখগুলো জলজল করছিল আর মুখ দিয়ে মনে হয় লালা ঝরছিল। তাকে দেখে অনেক বেশি রাগান্বিত মনে হচ্ছিল আমার। সত্যি বলতে আমিও কুকুরটাকে দেখে কিছুটা ভয় পেয়ে যাই আর জানালা বন্ধ করে দেখি লিলি বড় বড় চোখে আমার দিকে তাকিয়ে আছে। হঠাৎ লিলি আমার গলা টিপে ধরে, লম্বা লম্বা দম নিয়ে ফিসফিস করে আমার কানের কাছে এসে বলে, বাঁচতে চাইলে আমাকে আমার কাজ করতে দে। এই কথা বলেই লিলি অজ্ঞান হয়ে যায়। লিলির জ্ঞান ফিরলে তাকে অনেকটাই স্বাভাবিক লাগছিল। আমি লিলিকে ডাক্তার দেখাবো বলে ঠিক করলাম, কিন্তু আশ্চর্যজনকভাবে ডাক্তারি চেক আপে লিলির কোনো মেজর সমস্যাই ধরা পড়ল না। আমি চিন্তায় পড়ে গেলাম যে যদি কোনো মেডিকেল ইস্যু না হয়ে থাকে তাহলে লিলির সাথে এসব কি হচ্ছে আর কেনই বা হচ্ছে। 7-8 দিন পর এক রাতের ঘটনা। রাত তখন 1টা পার হয়ে গেছে বলে মনে হচ্ছিল। আমি ঘুমোচ্ছিলাম, 12টার কিছুটা আগে হবে। হঠাৎ আমার গালে আমি ভেজা কিছুর অস্তিত্ব অনুভব করলাম। আমার ইনস্টিংক্ট বলছিল এটা সামথিং ডেঞ্জারাস। হঠাৎ আমার চোখ খুলে যায় আর আমি দেখতে পাই লিলি আমার ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছে। আমি নিজের অজান্তেই আমার হাত দিয়ে টেবিল ল্যাম্প অন করে দেখি লিলির চোখের মণিটা শিকারী জন্তুর
চোখের মনি হয়ে গেছে আর চেহারার সমস্ত ব্লাড ভেইনগুলো ভেসে উঠেছে। আমার দিকে তাকিয়ে সে হাসছে আর সাপের মতো হিস হিস করতে করতে বলছে, তোর লিলির সময় চলে এসেছে, পারলে বাঁচা। আমি লিলিকে সজোরে একটা চড় দিয়ে জোরে চিৎকার করে উঠে বলি, লিলি, এসব কি বলছো তুমি? হুঁশে আসো, তুমি হুঁশে আসো। আমার কথা শেষ হবার আগেই লিলি বিছানায় অজ্ঞান হয়ে পড়ে গেল। জ্ঞান ফেরার পর সে যথারীতি স্বাভাবিক। আমি বুঝতে পারছিলাম না কি হচ্ছে এসব। এর মাঝে লিলির ভেতর কিছু পরিবর্তন লক্ষ্য করলাম। সে মর্নিং প্রেয়ার ছেড়ে দিয়েছে, চার্চে একেবারেই যেত না। ফ্রিজে অনেক দিনের থাকা নষ্ট হয়ে যাওয়া দুর্গন্ধযুক্ত তরকারি খেত, সাথে পচা গলা মাংস। ফ্রিজ 24 ঘন্টা চালু থাকার পরেও কিভাবে মাংস এভাবে পচে যাচ্ছে এটাও আমি বুঝতে পারছিলাম না। আস্তে আস্তে সে শুকিয়ে যাচ্ছিল আর পানি খাওয়া বন্ধ করে দিয়েছিল। একদিন বাথরুমে সে অজ্ঞান হয়ে পড়ে গেল। আমি ডাক্তারের কাছে নিয়ে যাই তাকে। ডাক্তার জানায় যে তার ম্যালনিউট্রিশন, ডিহাইড্রেশন ও ফুড পয়জনিং হয়েছে। লিলিকে হসপিটালে ভর্তি করি আমি। হসপিটালের বেডে আমি লিলির পাশে বসেছিলাম। লিলি আমার গলায় থাকা ক্রসটা ধরে টেনে নিয়ে বলল, টনি, আমাকে বাঁচাও, ওই শয়তানগুলো আমাকে ধরে ফেলেছে, মেরে ফেলবে আমাকেও, আমাকে বাঁচাও। এই বলে সে জ্ঞান হারায়। আমি নিজেও কিছুটা আন্দাজ করতে পারছিলাম যে এটা কোনো অপশক্তির কাজ। আমি চার্চে গিয়ে ফাদার আর্থারের সাথে এই বিষয়ে কথা বললাম। ফাদার আর্থার আমাকে বললেন 2 দিন পর উনি আমার বাসায় আসবেন। যদি এমন কোনো সমস্যা থাকে তবে সেগুলো রেকর্ড করবেন আর বিশপের পারমিশন নিয়ে এক্সরসিজম করবেন। 2 দিন পর আমি ডাক্তারের অনেক অজুহাত দেখিয়ে লিলিকে বাড়িতে নিয়ে আসি। সন্ধ্যাবেলা ফাদার আর্থার আর ওনার পার্টনার ফাদার রয় আসেন আমাদের বাসায়। ফাদাররা এসে লিলির পাশে বসে লিলিকে সবকিছু বলতে বলেন। এরপরের ঘটনা লিলির ভাষাতেই শোনা যাক। বলছেন লিলি ওফেলিয়া। এই সমস্যাটা প্রায় মাসখানেক আগে শুরু হয়। আমি সেদিন ইভিনিং প্রেয়ারের জন্য বসেছিলাম। হঠাৎ প্রেয়ার রুমে খট করে একটা আওয়াজ হয়। আমি চোখ খুলে আশেপাশে দেখি, হঠাৎ দেয়ালে লাগানো বড় ক্রসটার দিকে আমার চোখ চলে যায় আর আমি দেখি ক্রসটা মাটিতে পড়ে গেছে। আমি ভাবলাম বাতাসের কারণে এমন হতেই পারে। আমি ক্রসটা ঠিক করে সেটা আগের মতো অবস্থায় রেখে দেই। আমি পেছনে ফিরতেই আবার সেই খট করে আওয়াজটা কানে আসে আর পেছনে ফিরে দেখি সেই ক্রসটা আবারও মেঝেতে পড়ে গেছে। আমি এবার ভয় পেয়ে যাই। এরপর আমি আবার ক্রসটাকে দেয়ালে লাগিয়ে দেই। আবার একটা খট করে আওয়াজ। আমি দেখি দেয়ালে ক্রসটা উল্টো হয়ে গেছে। আমি হাত জোর করে বসে পড়ি মেঝেতে, ঈশ্বরের সঙ্গ কামনা করতে থাকি। হঠাৎ পেছন থেকে কেউ একজন কর্কশ গলায় বলে ওঠে, ঈশ্বরের স্থান শুধু মূর্তি আর ছবিতেই। ঈশ্বর নেই, আমি ঈশ্বর, আমাকে গ্রহণ করো। আমি ভয়ে প্রেয়ার রুম থেকে বের হয়ে বিছানায় শুয়ে পড়ি। সেদিন আর তেমন কিছু হয়নি। আমার এতটুকু কথা শুনে ফাদার রয় আমাকে একটা আনলিভেন ব্রেড তার একটা টুকরা খেতে দেন। প্রিয় লিসেনার্স, আমি সাবিত এখানে আপনাদের একটা বিষয় জানাতে চাই। আনলিভেন ব্রেড আসলে কি? আনলিভেন ব্রেড হচ্ছে ইস্ট ছাড়া তৈরি একটি ক্রাঞ্চি গোল ব্রেড। খ্রিস্টান ধর্মমতে যিশুকে ক্রুশবিদ্ধ করার আগের রাতে তিনি তার প্রেরিতদের সাথে একটি মিল অর্থাৎ খাবার ভাগ করে নিয়েছিলেন এবং আসন্ন স্যাক্রিফাইস সম্পর্কে একটি বার্তা প্রদানের জন্য এই ইস্ট ছাড়া রুটি ব্যবহার করেছিলেন। তিনি রুটিটি ভেঙে শিশুদের দিয়েছিলেন এবং তাদের পরিত্রাণের জন্য এটি তার দেহের প্রতিনিধি মনে করে খেতে বলেছিলেন। কিছু চার্চ বিশ্বাস করে যে রুটিটি যিশুর দেহের প্রতিনিধি অর্থাৎ পবিত্র। কোনো মানুষ পজেসড হলে এই রুটির মাধ্যমে তার পজেশন আইডেন্টিফাই করা যায়। চলুন লিলি ওফেলিয়ার ভাষায় ফেরা যাক। আমি ফাদারদের বলি মাসখানেক সময়ে যদি টনি বাসায় থাকতো না, তখন আমি বিছানায় বা সোফায় যেখানেই বসি সেগুলো কেঁপে উঠত। বিছানা আমাকে টেনে ধরে রাখত। আমি টনিকে আগেই জানাতে চেয়েছিলাম, কিন্তু শয়তান কণ্ঠে কেউ আমাকে বলতো যদি টনিকে জানাই তো ওরা টনিকে মেরে ফেলবে।
কিন্তু আর কষ্ট সহ্য করতে না পেরে আমি টনিকে সব বলে দেই। আমি ধাপে ধাপে 3টি স্বপ্ন দেখতাম সব সময়। স্বপ্নগুলি আমি ধাপে ধাপে বলছি। প্রথম স্বপ্ন, আমি দেখতাম যে আমি একটি ধোঁয়াময় জায়গায় দাঁড়িয়ে আছি, আর আমার চারপাশে সাপের মতো হিস হিস শব্দ, নরকের মতো অসহ্য যন্ত্রণায় আমার শরীর জ্বালা পোড়া করছিল। এর মাঝে আবছা একটা অবয়ব আমি দেখতে পাই। দ্বিতীয় স্বপ্ন, আমি আবার সেই ধোঁয়াময় জায়গা দেখতাম যেখানে আমি কষ্ট পাচ্ছিলাম। হঠাৎ একটা আবছা অবয়ব আমার দিকে হাত বাড়িয়ে দেয় আর আমাকে বলে, হোল্ড মাই হ্যান্ড। আমি তার হাত ধরতে চেয়েও ধরতে পারতাম না। তৃতীয় স্বপ্ন, এবার আমি দেখলাম আমি একটি জানালার রুমে বন্দি। আমি পজেসড। দুজন ফাদার আমার এক্সোসিজম করছে, কিন্তু পারছেন না। হঠাৎ এক মাঝ বয়স্ক যুবক এসে এক্সোসিজমে অংশ নেয়। সে আমার মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। আস্তে আস্তে আমি শান্তি অনুভব করি, আর এরপর আমি ঘুমিয়ে যাই। লিলি তার কথা শেষ করে ঘুমিয়ে পড়ে। ফাদার আর্থার আমাকে বাইরে নিয়ে আসেন আর বলেন, দেখুন মিস্টার টনি, আসলে এগুলো আপনার ওয়াইফের মনের রোগ। ডেভিলের পজিশনের কোনো সাইন তার ভেতরে নেই। আনলিভেন ব্রেড হচ্ছে পবিত্র একটি খাবার। পজেসড হলে মাস্ট সে রিয়্যাক্ট করত সেটা খেয়ে। ওনাকে ডাক্তার দেখান। ফাদার ওনার কথা শেষ করে চলে যান। আমি ফাদারকে বিদায় দিয়ে লিলির কাছে এসে দেখি লিলি ঘুমাচ্ছে। এরপর আমি ঘর ঝাড় দেওয়ার জন্য ফুল ঝাড় এনে ঘর ঝাড় দিচ্ছিলাম। হঠাৎ লিলির বেডের নিচ থেকে আমি সেই রুটির টুকরো খুঁজে পাই যা ফাদার লিলিকে খেতে দিয়েছিলেন। আমি ভাবতে থাকি, আচ্ছা, লিলি কি তাহলে সেই রুটির টুকরো খায়নি? কিন্তু ও তো আমাদের সবার সামনে রুটির টুকরো হাতে মুঠ করে মুখে পুরে দিল। তাহলে কি রুটির বাকি টুকরো ফাদারই ভুল করে ফেলে গেছেন? আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম। এমন সময় লিলি আমার হাত চেপে ধরে আর কর্কশ গলায় বলতে থাকে, ধরে ফেলেছিস না? আমার ধোঁকা বুঝে গেছিস। বলেছিলাম তোকে যেন না জানায়, জানিয়েছে। এবার তুইও তোর ওয়াইফের মতো আমার দাস হয়ে যাবি। কিরে, আমার উপাসনা করবি? এই কথা শুনে আমি এক ঝটকায় লিলির হাত ছাড়িয়ে রুম লক করে দৌড়ে চার্চে চলে যাই আর ফাদার আর্থারকে খুঁজে বের করে তাকে সবকিছু জানাই। ফাদার আর্থার বিশপকে ইনফর্ম করেন আর এভিডেন্স নিয়ে আসবেন বলে জানান। আমি ফাদার আর্থার আর ফাদার রয় 3 জন মিলে রাতের বেলা বাড়ি ফিরে আসি। লিলির ঘরের দরজা খুলতেই আমরা দেখি লিলির রুমের এক কোনায় বসে খুব তীক্ষ্ণ গলায় গানের সুরে গুনগুন করছিল, God is sleeping. I am here. I am singing. And God is not there. আমি আর ফাদার রয় 2 জন মিলে তাকে ধরে নিয়ে আসতে পারছিলাম না। আনবিলিভেবল হিউম্যান স্ট্রেংথ ছিল তার শরীরে। অনেক কষ্ট করে তাকে আমরা সেই জায়গা থেকে সরাতে পারিনি। ফাদার আর্থার তখনও ভিডিও রেকর্ডিং করছিলেন। উনি লিলিকে জিজ্ঞেস করেন কে সে আর কেন এসেছে। লিলি কর্কশ গলায় ফাদারকে প্রচুর গালাগাল করেন আর চলে যেতে বলেন। এরপর আমরা 3 জন রুম থেকে বেরিয়ে আসি। ফাদার আর্থার বলেন, টনি সাহেব, লিলি পজেসড। যত জলদি সম্ভব এক্সরসিজম করতে হবে। আমি চার্চে যাচ্ছি। বিশপের অ্যাপ্রুভাল নিয়ে চার্চের মেডিকেল অ্যাসিস্ট্যান্ট সাথে এনে আমি আর ফাদার রয় আগামীকাল সন্ধ্যায় লিলির এক্সরসিজম করব। গড ব্লেস ইউ মাই চাইল্ড। এই বলে ফাদার বুকে ক্রস এঁকে চলে যান। সেদিন সারা রাত আমি প্রেয়ার রুমে কাটিয়ে দেই। একবারও লিলির ঘরে যাইনি। সারা রাত লিলির রুম থেকে অমানবিক আত্মচিৎকার ভেসে আসছিল। কখনো সে বলছিল, আমার ওকে চাই, ও আমার জীবনদাতা, আমি বাঁচতে চাই, আরো মানুষের ভেতরে নিজেকে লুকিয়ে রাখতে চাই। কেউ চেনে না আমাকে, কেউ না। সকালবেলা লিলির রুমের দরজা খুলে দেখি সে বিছানায় শুয়ে ঘুমোচ্ছে। বমি করে নিজের জামা কাপড় নষ্ট করে ফেলেছে। আমি রুম পরিষ্কার করে লিলিকে নতুন জামা কাপড় পরিয়ে তৈরি করে রাখি। সময় যেন আর কাটে না। এদিকে আমার বাসায় জিন্দা লাশ লিলি কোনো শব্দ করছে না, শ্বাস নিচ্ছে না, আর ঘুমোচ্ছে। অবশেষে সন্ধ্যায় কলিং বেলের আওয়াজে আমার শরীরে প্রণোদয় হয়। দরজা খুলে ফাদার আর্থার আর ফাদার রয়কে গ্রিট করে ভেতরে নিয়ে আসি আমি। ফাদার আর্থার আর ফাদার রয় মিলে লিলির ওপর 4টে এক্সরসিজম পারফর্ম করেন।
স্বচক্ষে দেখা সেই 4টি এক্সোসিজম আমি ধাপে ধাপে বলছি। প্রথম এক্সোসিজম, ফাদার আর্থার ও ফাদার রয় ওনাদের সাথে একজন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট নিয়ে আসেন আর লিলির ঘরে প্রবেশ করেন। ঘুমন্ত লিলিকে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট দিয়ে একটি ইঞ্জেকশন দিয়ে দেন আর লিলির হাত পা বিছানার সাথে বেঁধে ফেলেন। ফাদার আর্থার ওনার রেকর্ডিং ডিভাইস অন করেন আর সামনে এসে বলেন, কেস ফাইল 1 to 9, Day 1, Mrs. Lillian Ophelia, nickname Lily, female, position confirmed by church, bishop কর্তৃক exorcism অনুমোদিত। Lily repeatedly showed a lot of symptoms of being possessed, including showing fit of anger over food that had been blessed by church and then trying to harm surrounding people, a lot of nightmares, long break from church and praying to God, multiple voice extraction, and hissing like a snake or a cat. I, Father Arthur, assisted by Father Roy, are ready to perform the exorcism of Lily Ophelia in an observation of medical assistance provided by the church. May God be with us. Amen. এরপর ফাদার আর্থার তার সাথে আনা ব্যাগ থেকে মোবাইল, হলি ওয়াটার, হলি জেল বের করে বেগুনি কালারের একটি ক্রস আঁকা শাল নিজের গলায় জড়িয়ে শুরু করলেন লিলির প্রথম এক্সোসিজম। ফাদার আর্থার লিলির কপালে হলি জেল দিয়ে ক্রস আঁকলেন আর লিলির ওপরে হলি ওয়াটার দিয়ে ক্রস আঁকলেন। এরপর উনি বললেন, লিলিয়ান, মাই চাইল্ড, আমি জানি ডিপ ডাউন তুমি আমাকে শুনতে পাচ্ছ। গড আমাদের সাথে আছেন। তুমি এই শয়তানকে হারাতে আমাদের সাহায্য করো। এরপর ফাদার আর্থার আর ফাদার রয় বাইবেল হাতে নিয়ে ইন দ্য নেম অফ ফাদার, দ্য গড অ্যান্ড দ্য হোলি স্পিরিট বলে বাইবেলের ভার্স পড়া শুরু করলেন। 2-3 মিনিট বাইবেল পড়ার পর লিলি নড়ে চড়ে উঠল আর ফাদারকে দেখে জন্তু জানোয়ারের মতো গ্রল করতে শুরু করলো। ফাদার লিলিকে উদ্দেশ্য করে বললেন যে লিলির ভেতর থাকা শয়তান যে নিজেকে অন্ধকারে লুকিয়ে রেখে মানবজাতির অনিষ্ট করে সে যেন সামনে আসে আর নিজেকে আইডেন্টিফাই করে। লিলি তার হাত পায়ের বাঁধন খোলার চেষ্টা করছিল আর লিলির নিচে থাকা বিছানাটি যেন কাঁপছিল। ফাদার আর্থার ব্যাগ থেকে পাথরের গুঁড়ো বের করে বিছানার চারপাশ ঘেরাও করে দিলেন। হঠাৎ লিলি একদম চুপ হয়ে গেল। কিছুক্ষণ পর ফাদার রয় সাথে আনা একটি ঘন্টা বাজালেন আর লিলি কর্কশ আওয়াজে ফাদার বলে চুপ হয়ে গেল। ফাদার লিলিকে জিজ্ঞেস করলেন সে কে আর কেন এসেছে। লিলি ফাদারকেই ফাদারের জীবন কাহিনী বলল। ফাদার বললেন এসব বলে ওনাকে ভয় দেখিয়ে কোনো লাভ নেই। এরপর লিলি ফাদার রয়ের দিকে তাকিয়ে বলল, আমার পুরুষ শরীর প্রয়োজন। আমি জানি তুই শয়তানকে বিশ্বাস করিস। তোর মা বাবা বাঁচতে পারত কিন্তু গড তাকে বাঁচায়নি। গড নেই, শয়তানের কাছে আয়, তোর মা বাবাকে তুই আবার ফিরে পাবি। ফাদার রয় এসব শুনে ভয়ে মুষড়ে পড়ছিলেন আর ওনার হাত থেকে বাইবেল পড়ে যায়। ফাদার আর্থার তখন ফাদার রয়কে জোর করে একটি ধমক দেন আর বলেন শয়তানের কথায় কান না দিতে। কিছুক্ষণ পর লিলি এত জোরে চিৎকার করতে শুরু করে যে ফাদার আর্থার নিজেও বাইবেল বিছানায় ফেলে কানে হাত দিয়ে ফেলেন। এমন সময় লিলির ডান হাতের বাঁধন খুলে যায় আর দড়ির টানে হাতের কবজি কেটে রক্ত বের হতে থাকে। মেডিকেল অ্যাসিস্ট্যান্ট তখন এক্সরসিজম বিরতি নেওয়ার পরামর্শ দেন। আমরা সবাই লিলিকে ধরি আর লিলিকে ইঞ্জেকশন দিয়ে আনকনশাস করে রাখা হয়। আমি সহ বাকি সবাই রুম থেকে বেরিয়ে আসি। ফাদার আর্থার ফাদার রয়কে তখন বকাবকি করছিলেন আর বলছিলেন এক্সরসিজমে বিলিফ আর ভক্তি মেইন। শয়তানের কথায় কান দিলে সে ম্যানিপুলেট করবেই, তাই তার কথায় কান দেয়া যাবে না। ফাদার রয়ের ভক্তিতে যেন কোনো সন্দেহ না থাকে বলে সতর্ক করে দেন। আমি ফাদারকে জিজ্ঞেস করি যে এক্সরসিজম কেন কাজ করছে না। ফাদার বলেন ডেভিলটা মেবি অনেক বেশি বয়স্ক আর ক্ষমতাশীল। কোনো একটা স্পেশাল পারপাসে সে লিলিয়ানের ওপর ভর করেছে। এক্সরসিজম করতে করতে দুর্বল হলে এক সময় ছেড়ে যাবে, না হলে কিছু করার থাকবে না। এরপর ফাদার আর্থার ফাদার রয়কে আরো এক দফা সাবধান করে দিয়ে এক্সরসিজম রিজিউম করতে বলেন এবং রুমে প্রবেশ করেন। আমি এবার ভেতরে যাই। লিলিয়ানের অবস্থা দেখা আমার পক্ষে সম্ভব না। ফাদার
ভেতরে বাইবেল পড়ছিলেন, আমি শুনতে পাচ্ছিলাম। একাধিক ভয়েসে লিলিয়ান কথা বলছিল, একাধিক ভাষায় লিলিয়ান বলছিল আর চিৎকার করছিল। ফাদাররা অনেকবার তার নাম জিজ্ঞেস করলেও সে বলেনি। প্রায় 1 ঘন্টা চেষ্টা করার পর ফাদাররা রুম থেকে বেরিয়ে আসেন। মেডিকেল অ্যাসিস্ট্যান্টের মতে আজকে এক্সরসিজম কন্টিনিউ করাটা লিলিয়ানের শরীরের পক্ষে ক্ষতিকর হতে পারে বলে সেদিনের মতো এক্সরসিজম সমাপ্ত করে দেয়া হয়। ফাদাররা চলে গেলে আমি লিলিয়ানের রুমে যাই। বমি করে রুমের চারপাশে ছেটানো, রুমের জিনিসপত্র উল্টো পাল্টা করা, বিছানার 1 পা ভাঙা। কষ্টে, রাগে আর দুঃখে আমার শরীর যেন জ্বলছিল। আমি লিলির সামনে গিয়ে জিজ্ঞেস করি, আমার স্ত্রীর শরীরে কে? কেন আমার স্ত্রীকে সে এত কষ্ট দিচ্ছে? লিলি নিশ্চুপ, তার হাতে স্যালাইন লাগানো, সে যেন বেঁচে থেকেও মৃত। দ্বিতীয় এক্সরসিজম। বিকেলের দিকে ফাদার আর্থার আর ফাদার রয় ওনাদের সহযোগী নিয়ে আবার আসেন এক্সরসিজম করতে। যথারীতি ফাদার আর্থার রুমে গিয়ে টেপ রেকর্ডারে বলতে শুরু করলেন, কেস 1 to 9, দ্য এক্সরসিজম অফ লিলিয়ান অফেলিয়া ফিমেল, এক্সরসিজম অথরাইজড বাই বিশপ। যা যা আগে বলেছিলেন সেগুলোই তিনি বলে যান। এরপর ব্রিফিং শেষে ফাদার আর্থার আবার লিলির এক্সরসিজম শুরু করেন। বাইবেলের ভার্স পড়ার সাথে সাথে ফাদার লিলির সাথে অনেক কথা বলেন। লিলির ভেতরে থাকা শয়তান ফাদারের সাথে অনেক বিষয় নিয়ে কথা বলে। সে জানায় সে একজন আনক্লিন ডিমন, অধিক আমরা লিজিয়ন, এমন কিছু কথা সে বলে। ফাদার বলেন লিজিয়ন মানে অধিক, আনক্লিন ডিমন, যার এক্সারসাইজ জিসাস নিজেই করেছিলেন। কিন্তু লিলিয়ানকে যখন জিজ্ঞেস করা হয় সে কে, তখন সে আমি নাম বলবো না বলে। অর্থাৎ সে একজন, কিন্তু লিজিয়ন হলে 1-এর অধিক, অর্থাৎ আমরা বলবে। ফাদার বুঝে ফেলেন এসে মিথ্যা কথা বলছে। ফাদার রুম থেকে বেরিয়ে এলেন আর আমার কাঁধে হাত রেখে বললেন, ইটস ভেরি হার্ড মাই চাইল্ড, প্রে ফর হার। কিছুক্ষণ বিরতি নিয়ে ফাদার আবার এক্সরসিজম স্টার্ট করলেন। আমি রুমের বাইরে ঘন্টার আওয়াজ শুনতে পাচ্ছিলাম। অনেক বাক বিতণ্ডার ভেতর দিয়ে দ্বিতীয় এক্সরসিজম সমাপ্ত হয় এবং ইট ওয়াজ আ ফেলিয়ার। তৃতীয় এক্সরসিজম, ফাদার আর্থার যথারীতি টেপ রেকর্ডারে আবারও আগের কথাগুলো রেকর্ড করেন এবং সেখানে তিনি এবার বলেন, কেস 1 to 9, লিলিয়ান অফেলিয়া ফিমেল is believed to be possessed by a devil demon. After 2 unsuccessful attempts of exorcism, the third exorcism is going to be started by the authorization of the church and the blessing of God. এবার ফাদার কিছুটা নতুন পদ্ধতি অবলম্বন করেন। নিজের গলায় থাকা শাল লিলির মাথায় ধরে বললেন নাম বলতে। এদিকে ফাদার রয় ভার্স পড়ে যাচ্ছিলেন। লিলিয়ান চিৎকার করতে থাকে। লিলিয়ানের মুখে হলি ওয়াটার ছিটিয়ে দেন ফাদার। লিলি তখন খুব কষ্টে নিজের শরীর মোচড়াচ্ছিল। এদিকে বাইবেলের ভার্স পড়া শেষ করে ফাদার রয় ঘন্টা বাজিয়ে বলছিলেন, দ্য ফাদার কমান্ডস ইউ টু ডিপার্ট, ডেভিল বি গন। রুমে থাকা আমরা সবাই টানা 7 বার একসাথে বিগন বলছিলাম আর লিলিয়ান চুপ হয়ে গিয়েছিল। ফাদার লিলিয়ানের মাথা থেকে শাল সরাতেই সে শয়তানে একটা হাসি দিয়ে বলল, পিকাবু, ফাদার আমি এখানে, তোমার কাজ না এটা, তুমি চেষ্টা করেছো কিন্তু পারবে না। ফাদার আর্থার রাগে দুঃখে রুম থেকে বেরিয়ে আসেন আর আমাকে বলেন যে দিনের পর দিন এক্সরসিজম খারাপের দিকে যাচ্ছে। গড ছাড়া কেউ সাহায্য করার মতো নেই। গড সাহায্য করছেন না, কেন করছেন না আমরা কেউ জানি না। এদিকে লিলির শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল বিধায় সেদিন আর এক্সরসিজম কন্টিনিউ করা সম্ভব হয়নি। চতুর্থ এক্সরসিজমের দিনটি অন্যান্য এক্সরসিজম ডে থেকে আলাদা ছিল, কারণ ফাদার আর্থার, ফাদার রয় ও মেডিকেল অ্যাসিস্ট্যান্টের সাথে সেদিন নতুন এক যুবক ফাদারের সাথে। ঘরে ঢুকেই সেই যুবক আমার সাথে হাত মিলিয়ে বলেন তার নাম গ্যাব্রিয়েল আর সে লিলির এক্সরসিজমে অংশগ্রহণ করবে। প্রথম দিন গ্যাব্রিয়েল লিলির সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু লিলির শরীরে থাকা ডিমন কোনো কমিউনিকেশন করে না। কিন্তু ডেভিল তাকে ছেড়ে দিলে লিলি কিছু কথা শেয়ার করে।
দ্বিতীয় দিন যখন গ্যাব্রিয়েল আবার লিলির সাথে দেখা করতে যায়, তখন লিলির শরীরে থাকা ডেভিল তার ফেস রিভিল করে। সম্পূর্ণ রুম ধোঁয়ায় ভরে যায়। লিলির শরীর থেকে সেই ধোঁয়া বের হচ্ছিল। কিছুক্ষণ পর লিলির শরীরে আশেপাশে থেকে ধোঁয়া সরে যেতে শুরু করে এবং হালকা ধোঁয়ার চাদরে মোড়া ডেভিলের চেহারা ভেসে ওঠে। ডেভিলের মাথায় দুটি শিং ছিল ও তার চোখের মণি ছিল শিকারী জন্তুর মতো। এসব দেখে গ্যাব্রিয়েল সেদিন ভয়ে সেখান থেকে চলে আসে। তৃতীয় দিন লিলির বাসায় যাওয়ার আগে ফাদার আর্থার গ্যাব্রিয়েলকে এক্সরসিজম করার নিয়ম কানুন বুঝিয়ে দেন। তৃতীয় দিন অর্থাৎ গ্যাব্রিয়েলের প্রথম এক্সরসিজম এবং লিলির ওপর করা চতুর্থ এক্সরসিজম করার সময় ডেভিল তাকে তার বাবার সম্পর্কে এমন কিছু কথা বলে আর তার চোখের দিকে তাকিয়ে এমন কিছু দৃশ্য তাকে দেখায় যা গ্যাব্রিয়েল ভয়ে পালিয়ে যায় সেখান থেকে। এরপর ফাদার আর্থার তাকে চার্চে বসিয়ে বলেন, গ্যাব্রিয়েল, ডেভিল আমাদেরকে নানাভাবে ধোঁকা দেওয়ার চেষ্টা করছে। তার ধোঁকার জালে আটকে যেও না। তুমি গডের নামে তোমার কাজ করে যাও। গড তোমাকে সফলতা দান করবেন। আমেন। ফাইনাল এক্সরসিজম। চতুর্থ এক্সরসিজম ফেইল করার পরে ফাদার আর্থার গ্যাব্রিয়েলকে পঞ্চম এক্সরসিজমের জন্য তৈরি করতে থাকেন। দেখতে দেখতে চলে আসে ফাইনাল এক্সরসিজম ডে। আমরা লিলির বাসায় যাই এবং সবাই লিলির ঘরে প্রবেশ করি। ফাদার আর্থার টেপ রেকর্ডার অন করে বলেন, Case 1 to 9, Exorcism 5, Lilian Opelia, female possessed by demon or devil. Victim has gone through 4 unsuccessful exorcism. With the approval of the church, today I, Father Arthur, Father Roy, church assistant and Gabriel are performing the exorcism. May the God be with us. Amen. এরপর ফাদার আর্থার বাইবেলের ভার্স পড়া শুরু করেন। গ্যাব্রিয়েলকে দেখে লিলিয়ান কেন যেন বেশ খুশি হয়েছিল। বাইবেলের ভার্স আওড়ানোর সাথে সাথে লিলিয়ানের ভায়োলেন্স যেন বেড়েই চলছিল। হঠাৎ এক পর্যায়ে লিলি গ্যাব্রিয়েলকে তার কাছে ডাকে আর বলে, কিরে, এত দেরি করলি কেন আসতে? আমার উপাসনা করবি? গ্যাব্রিয়েল তাকে তার নাম জিজ্ঞেস করলে সে এক একবার এক এক নাম বলে সবাইকে বিভ্রান্ত করে। আমরা সবাই বুঝি ডেভিল তার চিরচেনা মিথ্যা রূপে এই কথা বলছে। ডেভিলের বলা নামগুলো বলে বারবার তাকে কাস্ট আউট করার চেষ্টা করা হচ্ছিল আর আমরা সবাই মিলে লাস্ট ফাইট শুরু করি এক্সরসিজমের। একটা সময় ডেভিলের বলা একটি নাম বলে তাকে কাস্ট আউট করার চেষ্টা করা হলে তা সফল হতে দেখা যায়। সবাই একসাথে বলে ওঠে, গড প্লিজ হিয়ার আস। এরপর থেকে একে একে সবাই বাইবেলের ভার্স পড়া শুরু করে। ডেভিলের নাম বলে সেইন্ট আর গডের নামে ডেভিলকে বের করার জন্য কমেন্ট করতে থাকে। লিলিয়ান উচ্চস্বরে গালিগালাজ করছিল সবাইকে। ফাদার রয়ের হাতে থাকা ঘন্টা অনবরত বেজেই চলেছে। ফাদার আর্থারের মুখে এক্সরসিজমের ভার্স অনবরত চলছে তো চলছেই। গ্যাব্রিয়েল লিলিয়ানের মাথায় শাল জড়িয়ে দিয়ে অন্য ভাষায় কথা বলছিল। একটু পর সকলেই বলছিল, বিগন। আস্তে আস্তে লিলির শরীরে লাগানো স্যালাইনের বোতলে রক্ত উঠে আসে। মেডিকেল অ্যাসিস্ট্যান্টের বারণ সত্ত্বেও এক্সরসিজম চলমান অবস্থায় থাকে। অনবরত বমি করতে থাকে। লিলি আস্তে আস্তে নিস্তেজ হয়ে যাচ্ছিল। তখন ঘন্টার আওয়াজের সাথে সাথে আমরা সকলেই একসাথে বলে উঠলাম, দ্য পাওয়ার অফ ক্রাইস্ট কমান্ডস ইউ, বি গন ডেভিল, বি গন। আস্তে আস্তে লিলি একেবারে নিস্তেজ হয়ে গেল। আস্তে আস্তে স্যালাইন থেকে রক্ত নেমে যাচ্ছিল আর ফাইনালি আমার স্ত্রী লিলিয়ানের জ্ঞান ফিরল। লিলিয়ানকে আনলিভেন ব্রেড খাইয়ে এক্সামিন করা হলো যে সে সুস্থ হয়েছে কিনা। ঈশ্বরের কৃপায় লিলিয়ান সুস্থ হয়ে যায়। ফাদার আর্থার, রয় আর গ্যাব্রিয়েলের কাছে আমি চিরকৃতজ্ঞ থাকব। লাস্ট ও ফাইনাল এক্সরসিজমে অবশেষে লিলি সুস্থ হয়। এখন আসি গ্যাব্রিয়েলের কথায়। গ্যাব্রিয়েল আসলে কে? কেনই বা সে লিলির এক্সরসিজম করতে এসেছিল? প্রিয় লিসেনার্স, গ্যাব্রিয়েল এই ঘটনার একজন খুব গুরুত্বপূর্ণ ক্যারেক্টার আর তার সম্পর্কে আপনারা আর কিছুক্ষণের মধ্যেই জানতে পারবেন। এক্সরসিজমের পর লিলির শারীরিক অবস্থা এতই খারাপ ছিল যে ডাক্তার তাকে বেড রেস্ট দিয়েছিল মিনিমাম 3 মাসের। আস্তে আস্তে লিলি সুস্থ হতে থাকে। লিলি সুস্থ হবার পর টনি, গ্যাব্রিয়েল আর ফাদার আর্থারের সাথে দেখা করার চিন্তা করে, তাদেরকে পুনরায় ধন্যবাদ জানানোর জন্য। ইচ্ছা অনুযায়ী সে চার্চে গিয়ে তাদের অনুসন্ধান করতে থাকে। কিন্তু টনি কি খুঁজে পেয়েছিল তাদের? কি মনে হয় প্রিয় লিসেনার্স? টনির খোঁজ চলতে থাকুক। চলুন এবারে একটু অন্যদিকে মোড় নেওয়া যাক।
আসসালামু আলাইকুম রাসেল ভাই এবং প্রিয় শ্রোতা, আমি আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি মুস্তাফা আলম রোমান আবারও এক রহস্যময় ঘটনা নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। চলুন কথা না বাড়িয়ে ঘটনায় যাওয়া যাক। সময়টা রাত 11:08। জানালার পাশে দাঁড়িয়ে থাকা ডুপ্লেক্স বাড়িটির দিকে তাকাতেই এক অনাকাঙ্ক্ষিত দৃশ্যে আঁতকে উঠি আমি। ছাদের কোণে জ্বলতে থাকা হিলিয়াম বাল্বের আলোয় দেখতে পেলাম এক মাঝবয়সী মহিলাকে। কি বা কারা হাতে পায়ে শিকল পরিয়ে সিঁড়ির ঘরটার সামনে বেঁধে রেখেছে, আর সেই মহিলা পাগলের মতো চিৎকার করতে করতে হাত পা ছুটছে বাঁধন খুলে বেরিয়ে আসার জন্য। দূর থেকে দৃশ্যটা খুব একটা পরিষ্কার এবং কথাগুলো খুব একটা স্পষ্ট না হলেও এতটুকু বুঝতে পারছিলাম যে তিনি আমার কাছে কোনোভাবেই সাহায্যের আবেদন করছেন। তবে অদ্ভুত বিষয়টি হলো, মহিলাটি যখন চিৎকার করছিলেন তখন তার কণ্ঠস্বর মাঝে মাঝে কর্কশ পুরুষের ন্যায় শোনাচ্ছিল। কিছুক্ষণ ওই মহিলার দিকে তাকিয়ে থাকার পর এমন এক অদ্ভুত দৃশ্যের সম্মুখীন হলাম যেটা আমাকে ভয়ে চোখ বন্ধ করতে বাধ্য করেছিল। দেখলাম সেই মহিলা প্রচণ্ড জোরে আত্মচিৎকার দিতে দিতে হাত পায়ের শিকল বাঁধা অবস্থায় শূন্যে ভেসে উঠছেন, আর তার পেছন থেকে মাকড়সার মতো দেখতে বিশাল আকৃতির কালো ছায়া ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে। এরপর আমার আর কিছু মনে নেই। চোখ খুলে আমি নিজেকে নিজের বিছানায় আবিষ্কার করি। বাঁ পাশ ফিরে দেয়াল ঘড়ির দিকে তাকাতেই দেখি সময়টা রাত 11:11। ঠিক 3 মিনিট আগে ঘটে যাওয়া সেই অনাকাঙ্ক্ষিত ঘটনার কথা মনে পড়তেই আমি একরকম লাফ দিয়ে বিছানা ছেড়ে উঠে জানালার পাশে দাঁড়িয়ে পড়ি। কিন্তু সবকিছুই যেন নিস্তব্ধতার বেড়াজালে আটকে পড়েছে। না, বাস্তবতার মুখোমুখি হয়ে এবার ভয় পাইনি। অনেকক্ষণ জানালার পাশে দাঁড়িয়ে থেকেও আমি কাউকে দেখতে পাইনি। সিঁড়িঘরের হিলিয়াম বাল্বটাও তখন আর জ্বলছিল না। কিছু আন্দাজ করতে পারছেন? ওই মুহূর্তে বোধহয় আমিও ঠিকঠাক ভাবে কোনো কিছুর আন্দাজ করতে পারছিলাম না। কিন্তু খানিক পরেই বুঝলাম এতক্ষণ চোখের সামনে যা যা ঘটেছে দেখেছি তার কোনোটাই বাস্তব নয়, সবটাই ঘটেছে আমার স্বপ্নে। স্বপ্নের দৃশ্যপটটা আমার কাছে এতটাই পরিষ্কার ছিল যে বাস্তবতার সাথে স্বপ্নকে গুলিয়ে ফেলেছিলাম। যাই হোক, টাইম অফ কোইন্সিডেন্সের দুঃস্বপ্ন ভেবেই রাতটা কেটে যায়। তবে একটা নেহাত দুঃস্বপ্ন হয়ে যদি আমার জীবনে সেটা থেকে যেত, তাহলে হয়তো আজ আপনাদের সামনে আমাকে হাজির হতে হতো না। মূল ঘটনা শুরুর আগে নিজের পরিচয়টা জানিয়ে দেওয়া উচিত। হ্যালো, আমি গ্যাব্রিয়েল। আমার জন্ম কানাডার কিউবেক শহরে। 25 বছরের এই জীবনে নিজের বলতে তেমন কেউ কিছুই আমার নেই। জন্মের সময় মা আর কিশোর বয়সে বাবাকে হারিয়েও আজও বেঁচে আছে। এতেই সৃষ্টিকর্তার প্রতি আমি কৃতজ্ঞ। নিজের পরিচয় বলতে যারাই আমাকে চেনেন তারাই আমাকে ফাদার মার্কাস এর ভাতিজা হিসেবেই চেনেন, যে কিনা মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত অসহায় মানুষের সেবায় নিয়োজিত ছিলেন। তবে মানব সেবায় নিজেকে উৎসর্গ করেও কিছু পাপের ভাগিদার হতে হয়েছিল বলেই হয়তো আজ আমাকেও সেগুলো ভুক্তভোগী হতে হচ্ছে। যাক, সেসব কথায় না হয় একটু পরে আসা যাবে। এবার একটু মূল ঘটনার দিকে অগ্রসর হই। প্রথম দিনের স্বপ্নটা আমাকে দুদণ্ড ভাবালেও পরদিন সকালে একটা দুঃস্বপ্ন ছাড়া আর কিছুই মনে হয়নি। কিন্তু ওই রাতে আমার জন্য আরো কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা অপেক্ষা করছিল। আমি কল্পনাতেও সেটা ভাবতে পারিনি। ওই দিন কাজের চাপটা একটু বেশি হওয়ায় বাড়ি ফিরতে রাত হয়ে যায়। বেশ ক্লান্ত ছিলাম, বিধায় ডিনার শেষ করেই শুয়ে পড়ি। এরপর হঠাৎ আমার ঘুমটা ভেঙে যায়। ঘড়িতে সময় রাত 11:08। আমি যেন নিজের অজান্তেই বিছানা থেকে উঠে জানালার পাশে গিয়ে দাঁড়িয়ে পড়লাম। তবে সামনের ডুপ্লেক্স বাড়িটার ছাদের দৃশ্যপট এবার একটু ভিন্ন। সিঁড়িঘরে জ্বলতে থাকা হিলিয়াম বাল্বের আলোয় দেখতে পেলাম মাঝ বয়সী সেই মহিলা মলিন মুখে ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে আছেন, আর তার পেছনে মাকড়সার মতো দেখতে বিশাল আকৃতির কালো ছায়াটা বারবার তাকে গ্রাস করার চেষ্টা করছে। মাত্র কয়েক মুহূর্তে ছায়াটা ভয়ঙ্কর রূপ ধারণ করে বসে, আর আচমকা মহিলার ঘাড়ে আঁচড় কাটে এবং একটা ক্ষত তৈরি করে, এবং সেই ক্ষত স্থান দিয়েই ধীরে ধীরে তার শরীরে প্রবেশ করে। দৃশ্যটা আমার কাছে এতটাই অবিশ্বাস্য ছিল যে আমি ভয়ে চোখ বন্ধ করে ফেলি। কিন্তু এর পরও মুহূর্তে আর চোখ খুলতেই দেখি আমি বিছানায় শুয়ে আছি, আর গতকাল রাতের মতোই ঘড়িতে
রাত 11:11। এরপর আমার আর বুঝতে বাকি রইল না যে আমার সাথে যা ঘটছে তা স্বাভাবিক কিছু নয়। আমি ভয়ে রীতিমতো ঘামতে শুরু করলাম। জানি না ওই রাতে আমি ঠিক কিভাবে কাটিয়েছিলাম। পরদিন সকালে অফিসের কাজ, আমাকে অন্য এক শহরে যেতে হতো, বিধায় বাড়ি থেকে একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়ি। সারাদিন কাজের চাপে গত রাতের কথা প্রায় ভুলেই গিয়েছিলাম। সন্ধেবেলা বাড়ি ফিরতেই যেন সারাদিনের ক্লান্তি একসাথে আমাকে ঘিরে ধরে। যথারীতি সেদিনও আমি একটু আগে ভাগেই শুয়ে পড়ি। এরপর হঠাৎ আমার ঘুমটা ভেঙে যায়। ঘড়িতে সময় রাত 11:08। কিন্তু এবার আমি যেন সবটা অনুভব করতে পারছি, বুঝতে পারছি আমি আবারও স্বপ্ন দেখছি। এর সামনে আমার সাথে কি ঘটতে চলেছে সেটা ভেবে আমি কুল কিনারা পাচ্ছি না। তবে এবার নিজের অজান্তে একটু সাহস করেই বিছানা থেকে উঠে জানালার পাশে গিয়ে দাঁড়াতেই দেখি মাঝ বয়সী সেই মহিলা ডুপ্লেক্স বাড়ির ওই ছাদের পাশে বেশ হাসি মুখেই দাঁড়িয়ে আছেন। বাঁ দিকে ঘুরে সিঁড়িঘরটার দিকে তাকাতেই আমার শরীরের রক্ত যেন হিম হয়ে যায়। বাল্বের হালকা আলোয় দেখতে পেলাম ধোঁয়ার মাঝে অর্ধ মানব এবং অর্ধ পশু আকৃতির কিছু একটা ধীরে ধীরে সিঁড়ি বেয়ে ওপরে উঠে চলেছে। এরপর হঠাৎ করেই আমার চোখটা বন্ধ হয়ে গেল। দ্বিতীয়বার চোখ খুলতেই সেই আগের দৃশ্য, সেই নিজের বিছানাতেই শুয়েছিলাম, আর ঘড়িতে সময়টা তখন রাত 11:11। ওই মুহূর্তে আমি রীতিমতো বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম। হয়তো ভয়ের কারণে শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ নাড়াচাড়া করতে পারছিলাম না। এমন সময় আমার ঠিক কি করা উচিত সেটাও আমার মাথায় আসছিল না। একজন ফাদারের ভাতিজা হওয়ার কারণে এটুকু বুঝতে পারছিলাম আমার সাথে প্যারানরমাল কোনো কিছু ঘটতে চলেছে, আর আমাকে এই সমস্যার সমাধান পেতে হলে চার্চের ফাদারের সাথে দেখা করতে হবে। ওই রাতে আরো একটা চিন্তা আমাকে ঘুমোতে দেয়নি। স্বপ্নের বিষয়টা নিয়ে কিছুক্ষণ চিন্তা করতে করতে হুট করেই একটা জিনিস আমার মাথায় চলে আসে। আচ্ছা, আমি স্বপ্নে যা দেখলাম সেটা তো পজিশনের ধাপ, কিন্তু আমি সেটা রিভার্সে কেন দেখলাম? তাহলে আসলেও কি কেউ কোনো ডেভিলের আসরে পড়েছে? আমার কাছে কি সত্যি কেউ সাহায্য চাইছে? এই জন্যই কি আমি স্বপ্নগুলো দেখছিলাম? এই সবকিছু চিন্তা করতে করতেই সূর্যের তীক্ষ্ণ রশ্মি আমার রুমে প্রবেশ করতে থাকে। ভোরের আলো ফুটতে দেখি আমি, এবং এক প্রকার স্বস্তির নিঃশ্বাস ফেলে বিছানা ছেড়ে উঠে পড়ি আর ফ্রেশ হয়ে সোজা বেরিয়ে পড়ি চার্চের উদ্দেশ্যে। অনেক চার্চেই এক্সোসিজম পারফর্ম করা হয়, বিধায় আমার মূল উদ্দেশ্য ছিল সেই সব চার্চে গিয়ে এরকম একজন রোগীর খোঁজ করা যার সমস্যাগুলো আমার স্বপ্নের সাথে মিলে যাবে। আশেপাশের কয়েকটা চার্চে ঘুরে সেরকম কোনো তথ্য না পেয়ে আমি অফিসের দিকে যেতে থাকি। হঠাৎ একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করে আমার গাড়িটা থামিয়ে দেই। রাস্তার ডান পাশে ছোট্ট একটা চার্চ, আর কাকতালীয় ভাবে তার পাশেও একটা ডুপ্লেক্স বিল্ডিং। বিষয়টা অবাক করার মতো হলেও আমি বেশ আশা নিয়ে গাড়ি থেকে নেমে চার্চের দিকে এগিয়ে যাই। চার্চের বাইরে গিয়ে একজন ফাদারকে কিছু বাচ্চার সাথে কথা বলতে দেখে আমি তার দিকে এগিয়ে যাই। প্রেইজ দ্য গড, হ্যালো ফাদার বলেই নিজের পরিচয় দিতেই সে বেশ হাসি মুখে আমার দিকে তাকিয়ে বলেন, মে দ্য গড ব্লেস ইউ চাইল্ড। কিন্তু ফাদার তার নিজের পরিচয় দেবার সময় হঠাৎই তার চেহারায় যেন আমি কিছু পরিবর্তন লক্ষ্য করি। দেখে মনে হচ্ছিল তিনি আমাকে দেখে কিছুটা অবাকই হয়েছেন। তবে সে সময় তিনি তার নাম ছাড়া সেভাবে কিছু না বলে আমাকে আমার প্রয়োজনের কথা জিজ্ঞেস করেন। ওনার নাম ছিল আর্থার। সময় নষ্ট না করে আমি সরাসরি তাকে আমার স্বপ্নের সাথে মিল থাকা একজন অসুস্থ মহিলার ব্যাপারে জিজ্ঞেস করি। এবার তিনি যেন আরেকটু অবাক হয়ে জিজ্ঞেস করেন কেন আমি এমন একজন মহিলার খোঁজ করছি। এরপর আমি তাকে আমার স্বপ্নের ব্যাপারটা খুলে বললে তিনি যেন বাকরুদ্ধ হয়ে যান। তিনি কোনো কথা না বলে আমার ডান হাতটা ধরে সোজা চার্চের ভেতরে নিয়ে যান। ভেতরে গিয়ে আরো 3 জন ফাদারকে আমি দেখতে পাই। তারা নিজেদের কাজে ব্যস্ত ছিলেন। ফাদার আর্থারের ইশারায় তারা যেন এক প্রকার দৌড়ে আমার দিকে ছুটে আসেন। তাদের এমন আচরণ আমাকে সত্যিই ভাবিয়ে তুলেছিল। আমি কিছু বুঝতে না পেরে তাদেরকে এমনটা করার কারণ জিজ্ঞেস করলে তারা আমাকে বসতে বলেন। কিন্তু এরপর ওনারা আমাকে যে ঘটনার বর্ণনা করেন সেটা শুনে আমার পক্ষে স্থির হয়ে বসে থাকাটা সম্ভব ছিল না। আমি ভয়ে কাঁপতে শুরু করেছিলাম। আমার সাথে কখনো এমনটা হবে তা কখনো কল্পনাও করিনি। ফাদার আর্থার শুরুতেই আমাকে স্থির হয়ে বসতে বলে খুব ধৈর্য সহকারে তার কথাগুলো শুনতে বলেছিলেন। আমাকে কিছুটা দ্বিধাগ্রস্ত দেখে বলেছিলেন, মিস্টার গ্যাব্রিয়েল ডি সুজা, আমি জানি না কথাটা ঠিক কিভাবে শুরু করব, আর আপনিই বা সেটাকে কিভাবে গ্রহণ করবেন।
সত্যি বলতে আমরা কদিন যাবৎ আপনার খোঁজেই ছিলাম। এটা সত্যি কাকতালীয়ভাবে একটা ব্যাপার যে আপনি নিজেই আমাদের কাছে এসেছেন সাহায্য করার জন্য। আপনি নিজেও হয়তো বুঝতে পারছেন আমরা আপনার দেখা পেয়ে যেমনি অবাক হয়েছি তেমনি কিছুটা চিন্তামুক্ত হয়েছি। তবে আপনার সাথে যে ঘটনাগুলো ঘটেছে সেটার সমাধান পাওয়ার আগে আরও একজন মানুষের জীবনে ঘটে চলা কিছু ঘটনার ব্যাপারে আপনাকে জানাতে চাই। লিলিয়ান অফেলিয়া, ডাকনাম লিলি, ৩৩ বছর বয়সী এই মহিলার স্বামী গত সপ্তাহে আমাদের কাছে এসেছিলেন তার স্ত্রীর কিছু সমস্যার কথা নিয়ে। সে নাকি বেশ কিছুদিন যাবৎ অসুস্থ এবং ডাক্তারের শরণাপন্ন হবার পরেও অসুস্থতা দিন দিন বেড়েই চলেছে। বিশেষ করে গত ৩ দিন যাবৎ সে কিছু অদ্ভুত আচরণের সম্মুখীন হয়েছে। মূলত তিনি একটি ডেভিলের দ্বারা পজেসড। এবং তিনি তারপরে সেই ঘটনাগুলো বর্ণনা করার পরে বলেন, তুমি সেই ছেলে যে লিলিকে সাহায্য করতে পারবে, কারণ গত ৩ দিন যাবৎ একজন ছেলেকে নিয়ে সে স্বপ্ন দেখছে যে তার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে। আমি ফাদারের কাছ থেকে একদমই এমন কোনো উত্তরের আশা করিনি। মিনিট খানেকের জন্য আমি প্রায় ভ্যাবাচাকা খেয়ে গেলাম, কিন্তু একটা সময় নিজেকে সামলে নিতে সক্ষম হলাম। যেহেতু ফাদাররা লিলির সমস্যা সমাধানের জন্য আমাকে খুঁজছিলেন, সেহেতু আমার মনেও লিলিকে দেখার এবং স্বপ্নে সমাধান খোঁজার কৌতূহল জাগে। তাই আমি সরাসরি ফাদার আর্থারকে বলি যে আমি লিলির সাথে দেখা করতে চাই। ফাদার আর্থারও আমার কথায় রাজি হয়ে যান এবং নিজেই বিকেলে আমাকে লিলির বাড়িতে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেন। আমি চার্চের ফাদারকে বিদায় জানিয়ে সোজা অফিসে চলে যাই এবং কিছু জরুরি কাজ শেষে অসুস্থতার কথা বলে হাফ ডে লিভ অ্যাপ্লিকেশন দিয়ে বেরিয়ে আসি। বিকেলে আমি সেই চার্চে ফাদারের সাথে দেখা করি এবং তিনি আর বাকি ৩ জন সহযোগী আমাকে নিয়ে লিলিদের বাসার উদ্দেশ্যে রওনা দেন। আমি ভেবেছিলাম হয়তো চার্চের পাশে ডুপ্লেক্স বিল্ডিং এর কোনো একটা ফ্লোরে তাদের বাসা, তবে আমি